রহস্য ও উচ্চারণ দিয়ে নির্মিত। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন এপিসোডে। আজকের এই ঘটনাটি পাঠিয়েছেন গালিব আবরার। তাহলে চলে যাচ্ছি মূল ঘটনাতে। তার আগে সবার কাছে অনুরোধ থাকবে, যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং লেখকের ফেসবুক পেজ ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই লাইক দিয়ে ফলো করে দিবেন। দেখা গেল হুররাম আজাজ এবং ওয়াসিনকে সাথে নিয়ে সেই গ্রামে পৌঁছে গিয়েছে। তারা তিনজন সাধারণ মানুষের রূপ ধারণ করে হাঁটছে গ্রামের কাঁচা রাস্তা ধরে। হুররাম বলল, আচ্ছা জুয়াসিন। ওয়াসিন কর্কশ গলায় বলল, আরে ভাই জুয়াসিন না, ওয়াসিন। হুররাম বলল, হ্যাঁ ওই ওয়াসিন, আমি তো নাম মনে রাখতে পারি না, এখানে রাগ করার কি আছে? তুই তোকে বুঝে বলে দে তো মাজাজ। আজাজ দাঁতে দাঁত চেপে বলল, মজাজ না অজাজ। হুররাম বলল, হ্যাঁ আজাজ, এখন কথা শোন। এই যে পৃথিবীটা কত সুন্দর, সবুজে ঘেরা অরণ্য, গ্রামের সহজ সরল মানুষগুলো। আচ্ছা ওয়াসিন, তোর বাপ আর তোরা মিলে এত সুন্দর পৃথিবীতে অশান্তি কেন সৃষ্টি করে বেড়াস? মানুষের মাঝে হিংসা বিদ্বেষ ছড়িয়ে দিস, মানুষকে তার নফসের পুজো করতে ধোকায় ফেলিস কেন? তোদের ফায়দা কি এখানে? ওয়াসিন বলল, আমার বাবার সাথে সৃষ্টির সূচনা লগ্নে যে অন্যায় হয়েছিল এগুলো তারই প্রতিশোধ। আমরা জাহান্নামী সেটা ভালো করে জানি, কিন্তু আমরা একা যাব না জাহান্নামে। যাকে সেজদা না করার জন্য আমার বাবাকে লাঞ্ছিত করে অভিশপ্ত শয়তান উপাধি দেওয়া হয়েছিল, তার সন্তানদেরকে নিয়ে আমরা জাহান্নামে যাব। আর এটাই সৃষ্টিকর্তার বিরুদ্ধে আমাদের বিজয়। হুররাম বলল, যে বিজয় নিজের মৃত্যু অনিবার্য সেটা কখনো বিজয় না, সেটা আত্ম অহংকার। তোর বাপ যেমন অহংকারী ছিল, তোরা অহংকারী। তোরা নিজেরাও সত্য উপলব্ধি করতিস না। তেমনি বহু মানুষ এবং জিনকে সত্য থেকে দূরে রাখবি দুনিয়াবি ধোকায় ফেলে। আজাজ বলল, আর তার মাঝে আমি একজন। আমি সৃষ্টিকর্তায় বিশ্বাস করি, কিন্তু তার হুকুম মানি না। হুররাম বলল, মন ছোট করিস না গাজাজ, তোর দল অনেক ভারী। ব্রহ্মাণ্ডে তোর মতো অগণিত জীব আছে যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করে কিন্তু তার হুকুম মানে না। আজাজ বলল, গাজাজ না আজাজ, নিজের নাম তো কখনো ভুলেন না, শুধু আমাদেরটাই ভুলে যান। হুররাম বলল, নিজের নামকে কখনো ভোলা যায় বল? সে ছোট্টবেলা থেকে শুনে আসছে সবাই আমাকে থুররান বলে ডাকে, তাই কখন এটা ভুলিনি। ওয়াসিন বলল, থুররাম না হুররাম হবে। হুররাম বলল, ওই হলো একটা। এর মাঝে আজাজ বলল, এটাই সেই জায়গা হুররাম, এখানে আমি চাঁদের পরীকে দেখেছিলাম। সে ওই গাছের তলায় বসেছিল। আমি কৃষককে মারার জন্য এখানে ফেলে রেখেছিলাম। তখনই আমি চাঁদের পরী আমার সামনে আসি। হুররাম চারিপাশে তাকিয়ে ভালো করে জায়গাটা পর্যবেক্ষণ করল, হেঁটে হেঁটে দেখছিল এদিক ওদিক। ওয়াসিন বলল, আমার মনে হয় না নাওফি চাঁদের পরীকে এখানে রেখেছে। সে যেই কারণে চাঁদের পরীকে ফিরিয়ে এনেছে সেটা করার জন্য হয়তো চাঁদের পরীকে নিজের কাছে নিয়ে রেখেছে। এখানে আমরা কিছুই পাবো না। আজাজ বলল, যেখানে কিছু নজর আসছে না মূলত সেখানে মূল্যবান কিছু লুকিয়ে থাকে, শুধু দেখার মতো চোখ থাকতে হয়। এই বলে আজাজ মাটিতে পড়ে থাকা একটা লম্বা চুল উঠিয়ে হুররামের হাতে দিল। হুররামটা চুলের ঘ্রাণটা শুকে চোখ বন্ধ করে কিছু একটা দেখে প্রাপ্তির হাসিতে বলল, পেয়ে গেছি, এটা চাঁদের পরীর চুল। আর এখন সে শহরের সিটি হাসপাতালে আছে, হতে পারে সেখানে নাওফিও আছে। এর মাঝে সেদিক দিয়ে গরু নিয়ে যাওয়া এক কৃষকের দিকে চোখ পড়ল সবার। আজাজ বলল, তাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করা যাক কিছু, যদি সে কোনো তথ্য দিতে পারে। চাঁদের পরী এখানে কিভাবে এলো? হুররাম ধাতস্থ হয়ে কৃষককে ডাক দিল, এই যে কৃষক মশাই। কৃষক দূর থেকে বলল, এই যে সাধারণ মানুষ মশাইরা। হুররাম ওয়াসিন এবং আজাজ দিকে তাকিয়ে বলল, এ কেমন তারা উত্তর, তাকে আমার কাছে নিয়ে আয়। এটা বলতে ওয়াসিন এক ঝটকায় গিয়ে কৃষকের কে তার গরু সহ ধুম করে হুররামের সামনে এনে দাঁড় করিয়ে দিল। কৃষক ঘটনার আকস্মিকতায় কিছু বুঝে উঠতে না পেরে একবার পেছনে তাকাচ্ছে যেখানে সে ছিল, আবার সামনে তাকাচ্ছে হুররামের দিকে। কৃষক কিছু বলার আগেই ওয়াসিন চোখগুলো আগুন বন করে কর্কশ গলায় বলল, চুপচাপ যা জিজ্ঞাসা করা হয় তার উত্তর দিবি, নাহলে এখানে তোকে পুঁতে ফেলবো। কৃষক প্রচন্ড ভয় পেয়ে হাঁটু কাঁপাতে কাঁপাতে হাত জোর করে বলল, কারা আপনারা? আমি আপনাদের কি ক্ষতি করেছি? আমাকে যেতে দিন প্লিজ। হুররাম বলল, ভয় পেও না কৃষক, আমি যা জিজ্ঞাসা করি তার উত্তর দাও, তারপর চলে যাও। কৃষক মাথা নাড়িয়ে সায় দিল। হুররাম জিজ্ঞাসা করল, এই গ্রামে হঠাৎ করেই কোনো বাচ্চা মেয়ের আবির্ভাব হয়েছিল? কৃষক একটু ভেবে বলল, হ্যাঁ হ্যাঁ হয়েছিল তো, ওই আশরাফ আলীর ঘরে একটা ফুটফুটে বাচ্চা মেয়ে এসেছিল, নাম রেখেছিল নুরিন। তারা তো তাকে বোনের মেয়ে বলে চালিয়ে দিয়েছে। সবাই বিশ্বাস করলে আমি বিশ্বাস করি নাই।
অত সুন্দর রাজকন্যার মতো একটা মেয়ে তার বোনের মেয়ে কেমনে হয়? হুররাম জিজ্ঞেস করল, তারপর কি হয়েছিল বলতো? কৃষক বলল, তারপর আর কি হবে, তাদের ঘরে থাকা শুরু করলো। মেয়েটা খুব অদ্ভুত ছিল, কারোর সাথে কোনো কথা বলতো না, সবাই ভাবতো বোবা, কিন্তু মাঝে মাঝে একা একাই অন্যরকম এক ভাষায় কথা বলতো। তারপর একদিন সকালবেলা হঠাৎ করে তার জবান ফুটে অদ্ভুতভাবে কথা বলতে শুরু করে। গ্রামের বাচ্চাদের সাথে হাসি তামাশা আর খেলায় মগ্ন হয়ে ওঠে। আশরাফ আলীর কাছে জিজ্ঞাসা করলাম, নুরিন এত হঠাৎ করে কথা বলা শিখল কিভাবে? তখন আশরাফ আলী যা বলেছিল, দৃশ্য চলে যায় অতীতে। তোমার আগেই বলেছি মেয়েটারে পুলিশের কাছে হাওয়াল করে দিয়ে আসি। দেখছো না, কথা বলতে পারে না, না একটু হাসি খুশি থাকে, সবসময় কেমন অদ্ভুতভাবে তাকিয়ে থাকে ফ্যালফেল করে। আশরাফ আলীর কথায় মাহমুদা বলল, এভাবে বলছে কেন, মেয়েটা শুনলে কষ্ট পাবে তো। আশরাফ আলী বলল, আমাদের কথা বুঝলে তো কষ্ট পাবে। ওই দেখো, আমরা কথা বলছি আর সে কেমন জানলা দিয়ে বাইরে তাকিয়ে রয়েছে, কাকে কি নিয়ে কথা বলছি সেই খেয়ালও আছে ওর। মাহমুদা বলল, আমি বলি কি, মেয়েটারে শহরে নিয়ে বড় ডাক্তার দেখাই, দেখি সমস্যাটা কি ওর। আশরাফ আলী আরও খেপে গিয়ে বলল, তোমার এসব আহ্লাদে কথা শুনলে মেজাজ গরম হয়ে যায়, আর কোনো কথা বলবে না। কালকে সকালে পুলিশের কাছে দিয়ে আসবো, তারা যা করার করবে। মাহমুদা কিছু বলতে যাবে তার আগেই দরজা ঠকঠক শব্দ হলো। এত রাতে আবার কি এলো? আশরাফ আলী বিরক্তি নিয়ে দরজার দিকে এগিয়ে গেল। মাহমুদা গেল জানলা দিয়ে নুরিনের কাছে। আশরাফ আলী দরজা খুলে দেখল বাইরে একজন লোক দাঁড়িয়ে আছে, চাদর দিয়ে পুরো মুখমণ্ডল পেঁচিয়ে শুধু চোখ দুটো বের করা তার। আশরাফ আলী জিজ্ঞাসা করল, কে আপনি? চাদর মুড়ি দেওয়া লোকটা গম্ভীর গলায় বলল, আপনারা যে সমস্যা আছেন আমি তার সমাধান। এর মাঝে মাহমুদা নুরিনকেও নিয়ে দরজার কাছে এসে দাঁড়িয়েছে আশরাফ আলীর সাথে। নুরিনের ঠোঁটে অদ্ভুত একটা হাসি ফুটে উঠল ওই লোকটাকে দেখে। আশরাফ আলী বলল, কিসের সমস্যা, কিসের সমাধান? লোকটা আঙ্গুলের ইশারায় নুরিনের দিকে ইঙ্গিত করে বলল, এই বাচ্চাটা আপনাদের না, কিন্তু আপনার ওর বাবা মা হবেন, ওর ভালো মতো খেয়াল রাখবেন। যদিও লালন পালনে কোনো অবহেলা হয় তাহলে কেউ বাঁচবেন না। আশরাফ আলী অবাক হয়ে নুরিনের দিকে তাকালো। মাহমুদা এগিয়ে গিয়ে বলল, আমরা ওর বাবা মা হতে চাই, কিন্তু ও তো কারোর সাথে কথা বলে না, হাসি খুশি থাকে না, এমনভাবে চললে গ্রামের সবাই তো সন্দেহ করবে আমরা তাকে জোর করে আটকে রেখেছি। চাদর মুড়ি দেওয়া লোকটা নিজের চাদরের ভেতরে হাত ঢুকিয়ে একটা তাবিজ বের করে দিয়ে বলল, এটা সবসময় ওর কোমরে বেঁধে রাখবেন, কখনো যাতে না হারায়। আশরাফ আলী বিরক্ত হলেও মাহমুদা বেশ সিরিয়াস হয়ে তাবিজটা হাতে নিল। এটা করলে কেউ স্বাভাবিক হয়ে যাবে? চাদর মুড়ি দেওয়া লোকটা বলল, হয়ে যাবে। এই তাবিজ পরে থাকলে নুরিন কথা বলবে, হাসি খুশি থাকবে, অন্য সব বাচ্চাদের সাথে খেলা করবে। মাহমুদা খুশি হয়ে ধন্যবাদ জানালো তাকে। লোকটা নুরিনের মাথায় একটু হাত রেখে উল্টো ঘুরে চলে গেল। বাতাসে হালকা চাদর সরে গেল। আমরা দেখতে পাই এটা ইমাম নাওফি। দৃশ্য পরিবর্তন। বর্তমানে দেখা যায় নুরিন ঘুমিয়ে আছে তার বেডে, গেঞ্জি হালকা উপরে উঠে যাওয়াতে কোমরের তাবিজটা হালকা বের হয়ে আছে। ডাক্তার সাহেব আশরাফ আলী এবং মাহমুদার সাথে কথা বলছে দরজার বাইরে দাঁড়িয়ে। ডাক্তার সাহেব জানালো, আগামীকাল বিদেশ থেকে ডক্টর ডেভিড আসবে আমাদের হাসপাতালে, তারপর নুরিনের অপারেশন করা হবে, আপনারা চিন্তা করবেন না, নুরিন সুস্থ হয়ে যাবে। আশরাফ আলী এবং মাহমুদা ডাক্তারকে ধন্যবাদ জানালো। এই বলে ডাক্তার চলে গেল, সাথে নুরিনের আব্বু আম্মু বাইরে চলে গেল। তখনই সেখানে আবির্ভাব হয় সালাম এবং হাকিমের। নুরিনের কোমরে তাবিজ দেখে সালাম বলল, নিশ্চয়ই মাইয়াডা বিছানায় মতে, এই তাবিজ। হাকিম ধমকতে বলল, ফালতু কথা বলবি না সালাম, তাবিজ দেওয়ার অন্য কারণও থাকতে পারে, সবাইকে তোর মতো ভাবস নাকি? সালাম বলল, সরেনতে, আমি ছোট্টকালে মোটেও এমন ছিলাম না, শুনছে আমি নাকি ছোট্টকালে অনেক কান্না করতাম, কিন্তু ওই যেটুকু পানি খাইতাম চোখ দিয়ে বাইরে হয়ে যাইতো, মোতার জন্য কিছু বাকি থাকতো না। হাকিম বলল, কস কি? তার মানে তুই মানুষরূপী মুরগি ছিলি, পানি খাইয়া মুত্তি না? সালাম বলল, চুপ কর, কিসব কথা কস, এটা ফ্যামিলি গল্প, এসব কথা বলে মানুষকে বিব্রত করতেছস কেন? হাকিম বলল, যা বলার বলেই তো ফেলেছে, বাকিটা লেখক সামলে নিবে। এখন মূল কথায় আসা যাক। নুরিনে যদি আগামীকাল অপারেশন হয়, ব্যাপারটা উস্তাদকে জানানো দরকার তো। সালাম বলল, তোর এই এক সমস্যা, কামের কথা পরে কস, তাড়াতাড়ি চল। এই বলে সালাম আর হাকিম অদৃশ্য হয়ে গেল। দেখা গেল নুরিন অন্য পাশে ঘুরে শুয়ে আছে এবং রহস্যময়ভাবে হাসছে। দৃশ্য পরিবর্তন। সালাম আর হাকিম প্রথমে মর্গে গেল নাওফিকে খুঁজতে। সেখানে না পেয়ে পুরো হাসপাতালের আনাচে কানাচে খুঁজল বিদ্যুৎ বেগে ছুটে ছুটে, কোথাও নাওফির নাম নিশানা নেই।
সব জায়গায় খোঁজা শেষে দুজন এসে দাঁড়ালো রিসেপশনের কাছে। মারিয়া তখন ভিজিটরদের সাথে কথা বলছে। হাকিম বলল, কি রে ভাই, এই উস্তাদ গেল কই? পুরো হাসপাতাল বন্ধ করে উস্তাদ হারিয়ে গেল। আমার কি মনে জানিস, উস্তাদ নিজেও ফেসে গেছে এই ম্যাজিকে। কুলকিনারা করতে না পারছে কিছু, পাশায় বেয়ে বা কেন? এত মানুষের পেছনে আঙ্গুল দিয়ে রাখছে যে এখন ভিতরেও ঢোকাইতে পারতেছে না, বাইরে করতে পারতেছে না। হাকিম একা একাই বকবক করে বলল, কিরে কিছু বলছিস না কেন? এই বলে সালামের দিকে তাকিয়ে দেখলো সালাম হাকিমের কথায় ধ্যান না দিয়ে মারিয়ার দিকে তাকিয়ে আছে, এক দৃষ্টি তার মুচকে মুচকে হাসছে। হাকিম সালামের মাথায় একটা ঠাস করে দিয়ে বলল, কিরে কোন জগতে চলে গেছস? সালাম থতমত খেয়ে নিজের হুঁশে এসে একটু লাজুক ভঙ্গিতে বলল, ভাই দেখ, মায়াটা কত সুন্দর তাই না? আমার লগের অনেক মানাবে। হাকিম বলল, তোর সাথেই মেয়ে? মানে আল্লাহ যখন সবার মাথায় ব্রেন দিছিল তখন কি তুই টয়লেটে গেছিলি? সালাম মুখ গোমরা করে বলল, কেন, কি হয়েছে? আমি তো দেখতেছি অনেক মানাবে। হাকিম বলল, একটু মানাবে না। সালাম বলল, আমি তো মারিয়ার প্রেমে পড়ে গেছি ভাই। হাকিম বলল, ভালো কথা, পড়তেই পারিস। সালাম বলল, মনে কর মারিয়া আমার প্রেমে পড়ে গেল। হাকিম বলল, না, এটা মানতে পারলাম না। মারিয়া তো কানাও না পাগলাও না, তোর প্রেমে কেন পড়তে যাইব? সালাম রেগে বলল, তার মানে তুই কইতে চাইছস মারিয়া আমার প্রেমে পড়বে না? কেন পড়বে না? কি কি নেই আমার মতো? সুন্দর চেহারা, টাকা পয়সা, মান সম্মান, বুদ্ধি শুদ্ধি সবই আছে। হাকিম বলল, ঘেউ করিস না তো সালাম, আমি টেনশনে আছি। উস্তাদ গেল কোথায় সেটা নিয়ে, আর তুই আসিস তোর ফালতু কথা নিয়ে। এর মাঝে দেখা গেল নাওফি এবং ভাসিলা একসাথে হাসপাতালে প্রবেশ করছে। সালাম আর হাকিম দৌড়ে গেল জিজ্ঞাসা করতে, উস্তাদ কোথায় ছিলেন আপনি? সারা হাসপাতাল তন্ন তন্ন করে খুঁজেও পাইনি। নাওফি বলল, শোন তোরা, হাসপাতাল এখন আমার নিয়ন্ত্রণে। অদৃশ্য জগতের কেউ আমার অনুমতি ছাড়া এই হাসপাতালে প্রবেশ করতে পারবে না। হাসি আন্টি গিয়েছিল আইদ এবং কথাকে ছাড়িয়ে আনতে, হয়তো সেটা করেও ফেলেছে। আইদ এবং কথার দেহে আত্মা ফিরে আসবে খুব জলদি। আমি সেখানে যাচ্ছি, আর এখন তোরা। এটা বলেই নাফি অবাক দৃষ্টিতে হাসপাতালের বাইরে তাকালো। সালাম, হাকিম এবং ভাসিলাও সেদিকে তাকিয়ে দেখল তিনজন একসাথে দাঁড়িয়ে আছে গেটের সামনে। এক দৃষ্টিতে নাফির দিকে তাকিয়ে আছে। ভাসিলা জিজ্ঞাসা করল, আরে এরা কারা? নাফি বলল, হুররাম, আজাজ আর একটা আমার পুরনো দুশ্মন ওয়াসিন। নাফি হাকিম এবং সালামকে উদ্দেশ্য করে বলল, তোরা দুজন আইদার কথার কাছে যা। যখনই ওদের হুঁশ ফিরবে সাথে সাথে এই পানিটা তাদের শরীরে ছিটিয়ে দিবি। এই বলে একটা ছোট্ট পানির শিশি এগিয়ে দিল। সালাম শিশিটা হাতে নিয়ে তাকিয়ে বলল, হারবাল ওষুধ বেচা শুরু করলেন কবে থেকে ওস্তাদ? নাফি চোখ রাঙিয়ে তাকালে সালাম এক লাফে হাকিমের কাঁধে উঠে বলল, চল মেরে ঘোড়া। হাকিম বলল, আচ্ছা কাঁধে তোকে 3 তলায় নিয়ে গেলে কয় টাকা দিবি ভাড়া? সালাম বলল, কসকে তুই ভাড়ায় চলি তো? হাকিম ধমক দিয়ে বলল, না মালার পো, নিজের পায়ে হেঁটে আয়। তখন সালাম হাকিমের পেটে খোঁচা দিতে হাকিম ভু তুলে চলে গেল সালামের কাঁধে নিয়ে। নাফি কপাল চাপড়ে বলল, এই বলদ দুইটারে নিয়ে যে আমি কি করব জানি না। পাশ থেকে ফাসিলা বলল, কেন, আর আঙ্গুল বাকি নেই? থাকলে ওদের পেছনে আঙ্গুল দিয়ে রাখেন। নাফি ভাসিলার দিকে তাকিয়ে কটমট চোখে বলল, চুপ, এখন চলো গিয়ে দেখি হুররাম কি বলতে চায়। বেচারা অনেকক্ষণ ধরে গেটের বাইরে দাঁড়িয়ে আছে। এই বলে ভাসিল এবং নাফি এগিয়ে গেল গেটের দিকে। হুররাম, আজাজ এবং ওয়াসিন গেটের বাইরে দাঁড়িয়ে আছে। তারা ভেতরে প্রবেশ করতে পারছে না, কারণ হাসপাতালে নাফির অদৃশ্য দেয়ালে ম্যাজিক ছড়িয়ে আছে। নাফি এবং ভাসিলা গিয়ে দাঁড়ালো হুররামদের সামনে। মাঝখানে হাসপাতালের গেটে নাফি বলল, তাহলে রংধনুর দুনিয়া এখন শয়তানের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে? হুররাম বলল, তাহলে তুমি ইমাম নাফি না? শুধু একটা কথা জিজ্ঞাসা করব, চাঁদেরপুরি কোথায়? নাফি বলল, চাঁদেরপুরি তো রংধনুর দুনিয়া জীব, আমার চেয়ে ভালো আপনার জানার কথা চাঁদেরপুরি সম্পর্কে। হুররাম কর্কশ গলায় বলল, খবরদার এদিক ওদিক কথা ঘোরাবে না। আমি জানি চাঁদেরপুরি হাসপাতালে আছে এবং তুমি তাকে নিয়ন্ত্রণ করছো। এখনো সময় আছে, তাকে আমার হাতে তুলে দাও। তুমি জানো না কি নিয়ে খেলছো। চাঁদেরপুরি সম্পর্কে তোমার জ্ঞান খুবই তুচ্ছ। নাফি বলল, আমি জানি আমি কি করছি, আর আমার কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আমি এটা চালিয়ে যাব। পাশ থেকে ওয়াসিন বলে উঠল, হুররাম, সে কথাই মানার মানুষ না, তার ঘাড়ে সবগুলো রক্তেরা। আপনি বললে আমি তাকে হাসপাতাল থেকে টেনে বের করে এনে আপনার পায়ের কাছে ফেলতে পারি। ভাসিলা বলল, মনে হচ্ছে একবার ধোলাই খেয়ে শিক্ষা হয়নি তোমার। যখন হিরো আর ভিলেন কথা বলে তখন পাতিক গুন্ডাদের কথা বলা মানায় না। ওয়াসিন রেগে বলল, নাফির পরে আমার শিকার তুই। ভাসিলা বলল, তোমার মতো শিকারী বাঘ শিকার করতে চায়, কিন্তু ঘর থেকে বেরোতে ভয় পায়।
ঘরের দুয়ারে কুত্তা বসে আছে বলে। ওয়াসিন রাগে গজগজ করতে লাগলো। নাফি মুচকে মুচকে হাসছে। হুররাম ফাসিলাকে উদ্দেশ্য করে বলল, আমি তোমাকে চিনি। রানী ফারিস্তার খোঁজে গিয়ে সেখানে তোমাকে দেখেছিলাম। যেহেতু তুমি এখন নাফির সাথে, তাহলে চাঁদের পরি নিয়ে আসার পেছনে তুমি একটা কারণ হতে পারো। নাফি বলল, এতক্ষণ পর মূল কথা আসলেন হুররাম। সত্যি বলতে ভাসিলার জন্যই চাঁদের পরীকে নিয়ে আসা পৃথিবীতে। হুররাম বলল, আচ্ছা তাহলে এই ব্যাপার, কিন্তু কেন? টনসিলার কি হয়েছিল, আর চাঁদের পরীর সাথে তার কি সম্পর্ক? ভাসিলা বলল, টনসিলা না, আমার নাম ভাসিলা। আর চাঁদের পরীকে দিয়ে আমরা কি করবো সেটা সময় হলে জানতে পারবেন। হুররাম এবং নাফিকে উদ্দেশ্য করে বলল, শুক্রিয়া করো, আমি এখনো ধৈর্য হারাইনি। তোমাকে অনুরোধ করছি, চাঁদের পরীকে দিয়ে দাও, নাহলে বড় বিপদ অপেক্ষা করছে তোমার জন্য। তোমার বন্ধু আইদ এবং কথা আমার কয়েদি বন্দি। তুমি যদি চাঁদের পরীকে ফিরিয়ে না দাও, তাহলে আমি আইদকে মেরে ফেলবো এবং কথাকে আবার রংধনু দুনিয়ায় বন্দি করে দিব চিরতরে। নাফি হালকা হাসল। দৃশ্য চলে গেল হাসপাতালের ভেতরে। দেখা গেল সালাম হাকিমের কাঁধে করে সোজা আইদ এবং কথার ওয়ার্ডে চলে এসেছে। সালাম মুখ দিয়ে ঘোড়া দৌড়ানোর আওয়াজ করছে, টুকটুক টুকটুক টুকটুক। তারা সেখানে পৌঁছাতে আইদ এবং কথার জ্ঞান ফিরতে লাগলো। দুজন চোখে হালকা হালকা বাড়ি মারছে, হাত নড়ে উঠছে। আইদ চোখ খুলে সামনে সালাম আর হাকিমকে দেখে অনেক খুশি হয়ে ধীর গলায় বলল, আমার ভাইরা এসেছে যে। সালাম খুশি হয়ে আসসালামু আলাইকুম ওস্তাদ বলে এক গাল হাসি দিল। হাকিম পাশ থেকে বলল, সালাম টাকা দে। সালাম পুরকুচকে বলল, সালাম দিলেই কি টাকা দিতে হয় নাকি? হাকিম বলল, সালামের টাকা না হালারপুত, ঘোড়ায় চড়ে যে আসলি সেটার ভাড়া কি দিবে? সালাম বলল, আমার উদাম কইরা ঝাড়া দিলেও 1 টাকা বাইর হইব না, লিখে রাখ খাতায়, পরে দিমুনে। আইদ বলল, তোদের টম এন্ড জেরি কি এখনো বন্ধ হবে না? কথা হাসছে এদের এই কাহিনী দেখে। আইদ জিজ্ঞাসা করলো, নাফি কোথায়, তোরা এখানে কেন? হাকিম বলল, হুররাম এসেছে হাসপাতালের বাইরে, সেখানে আছে ভাসিলাকে নিয়ে। কথা অবাক হয়ে বলল, হুররাম এসেছে মানে? কেন? এটা বলতে আইদ এবং কথার অদ্ভুত কিছু হতে লাগলো। দুজন একসাথে কাঁপা শুরু করলো থরথর করে, যেন মনে হচ্ছে বৈদ্যুতিক শক লেগেছে। সালাম আর হাকিম ভয় পেয়ে গেল। কি হচ্ছে এটা? উস্তাদ এমন করছে কেন? হাকিম, আমরা কি করবো এখন? হাকিমও ভয় পেয়ে গিয়েছে। কি করবে ভাবতে ভাবতে হঠাৎ খেয়াল এলো নাফি একটা পানি শিশি দিয়েছিল। হাকিম তাড়াতাড়ি বলল, সালাম পানি শিশি কই? আমরা পানি ছিটিয়ে দেওয়ার কথা ভুলে গিয়েছিলাম। সালাম ও হ্যাঁ বলে তাড়াতাড়ি পানি শিশিটা খুলে আইদ এবং কথার উপরে পানি ছিটিয়ে দিতে লাগলো। সালামের হাতও কাঁপছে। হাকিম একবার আইদের কাছে যাচ্ছে, আরেকবার কথার কাছে। এবার আইদ এবং কথা আস্তে আস্তে শান্ত হতে লাগলো। কাঁপুনি ধীর হয়ে আসতে লাগলো। এক পর্যায়ে সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেল দুজন। আইদ এক ঝটকায় উঠে বসে নিজের হাতে লাগানো স্যালাইনের নল খুলে নিল। বেড থেকে নেমে হাত পা টানা দিয়ে সোজা করে নিল। এরপর ঘাড় এদিক ওদিক বাঁকা করে ঠাস ঠাস করে ফুটিয়ে বলল, চল এখন, নাফির হয়তো আমাদের দরকার। কথা একইভাবে বেড থেকে নেমে বলল, আমাকে নেবে না? আইদ বলল, তুমি না গেলেও হবে নাকি? হুররামকে চমকে দেয়া যাক, বেচারা হয়তো জানেই না আমরা পালিয়ে গেছি। কথা বলল, কে জানে, হয়তো জেনে এখানে এসেছে। না হলে হুররামের এখানে আসার কোনো কারণ তো আমি দেখছি না। এর মাঝে সেখানে ডাক্তার প্রবেশ করল। আইদ এবং কথাকে সুস্থ দেখে ডাক্তার হতবিহ্বল দিয়ে তাকিয়ে রইল আর আনমনে বলে উঠল, ইটস ইম্পসিবল। আইদকে ডাক্তারের কাঁধে হাত রেখে বলল, এভরিথিং ইজ পসিবল ডাক্তারবাবু, নাও উই ক্যান গো। এই বলে আইদ এবং কথা বের হয়ে গেল ওয়ার্ড থেকে। সালাম আর হাকিম তখনও সেখানে দাঁড়িয়ে আছে। হাকিম বলল, ডাক্তার সাহেব এখন ভাবতেছে এত পড়ালেখা করে ডাক্তার হয়েছি, এমন কিছু তো কোথাও পাইনি। কোমায় থাকা রোগী হঠাৎ করে সুস্থ হয়ে হেঁটে চলে গেল, তা আবার দুজন একসাথে। সালাম বলল, ডাক্তার হইতে হইতে পড়ালেখা করতে হয় নাকি? খালি ছোট্ট একটা বাক্য মুখস্থ করলে হয়। সেটা হলো 1 ঘন্টা আগে নিয়ে আসলে পেশেন্টকে বাঁচানো যেত। হাকিম বলল, তারপর পেশেন্টের স্বজনদের হাতে সেই ডাক্তার ধোলাই খাক, কারণ পেশেন্ট অ্যাক্সিডেন্ট করেছে 0.5 ঘন্টা আগে, 1 ঘন্টা আগে কেন নিয়ে আসবে? সালাম বলল, এইটাই তো লজিক ভাই, 1 ঘন্টা আগে যদি হাসপাতালে নিয়ে আসতো তাহলে তো অ্যাক্সিডেন্টই হইতো না। হাকিম বলল, তোর হ্যাডার লজিক তোর কাছে রাখতো, চল এখন নিচে যাই। সালাম বলল, তেমন লগে থেকেও একটু উন্নত করতে পারলি না রে, খালি চলে যেতে চাস? হাকিম সালামের গলায় চাপ দিয়ে ধরে বলল, ফালতু কথার ফ্যাক্টরি, চল এখন, ওস্তাদ আমাদের জন্য অপেক্ষা করছে। এই বলে হাকিম সালামকে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। সালাম বলতে লাগলো, আচ্ছা ভাই, একটা জিনিস আমার মাথায় ঢুকে না,
যখন কোনো পেশেন্টের জন্য রক্ত দরকার হয় তখন কাউকে পাওয়া যায় না, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারো খোঁজ থাকে না। কিন্তু ডাক্তার যদি একবার ভুল অপারেশন করে ফেলে তাহলে ডাক্তারকে মারার জন্য তখন আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের অভাব হয় না। হাকিম বলল, গুড কোয়েশ্চেন, কিন্তু উত্তরটা আমার জানা নেই, আর জানলেও দিতাম না, কারণ এখন লড়াইয়ের সময়। দৃশ্য পরিবর্তন, দেখা গেল সেখানে এখন হুররাম এবং ওয়াসিম দাঁড়িয়ে আছে, আজাজ নেই। নাফি বলল, আজাজ বুদ্ধিমান, তাই সে নিজ দায়িত্বে চলে গেছে, কারণ সে জানে আমার সম্পর্কে। ওয়াসিম বলল, এত অহংকার করো না ইমাম নাফি, যখন আমি আমার পূর্ণ শক্তিতে তোমাকে আঘাত করব তখন তোমার সৃষ্টিকর্তা আমার হাত থেকে তোমাকে রক্ষা করতে পারবে না। নাফি বলল, সৃষ্টিকর্তা সম্পর্কে তোর বাপদাদাদেরও জ্ঞান ছিল না, তোরও নেই। নির্দিষ্ট সময় পর্যন্ত তোদের অবকাশ দিয়েছেন তিনি, যখন শুধু টান পড়বে তখন সাহায্যকারী হিসেবে কাউকে পাবি না। আর বাকি রইল আমার অহংকার, ওটা আমার অহংকার নয় মূর্খ, আমার বিশ্বাস। সব শুনে এতক্ষণ পর হুররাম বলল, তাহলে তুমি তোমার কথায় অনড়, তাই তো? ঠিক আছে, আমি এবার তোমার বন্ধু আইদ এবং কথার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। এটা বলতে পেছন থেকে আইদের কণ্ঠ, তুমি কি আমাদের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার? হুররাম থতমত খেয়ে গেল। দেখা গেল কথা এবং আইদ নাফির দুই পাশে দাঁড়িয়ে আবির্ভূত হলো পেছন থেকে। হুররাম হা করে তাকিয়ে রইল। কথা বললে, আমি তো ভেবেছিলাম তুমি অবাক হবে না হুররাম, কারণ আমি ফিরে এসেছি জেনে হয়তো তুমি এখানে এসেছ। নাফি বলল, না, তার এখানে আসার কারণ অন্য কিছু। কথা বলল, কি সেটা? হুররাম উপরের দিকে তাকিয়ে আঙ্গুলের ইশারায় কিছু একটা দিকে ইঙ্গিত করে বলল, তার জন্য। সবাই তিনতলা জানলা দিয়ে তাকিয়ে দেখলো একটা বাচ্চা মেয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে এদিকেই। আইদ এবং কথা অবাক হয়ে একসাথে বলে উঠল, সামারুন? হুররাম বলল, কিসের কামারুন? ওইটা আমার চাঁদের পরী নুরিন। দেখা গেল নুরিন আস্তে করে জানালার কাছ থেকে সরে গেল। এবার নাফি বলল, তুমি তার নাম জানো কিভাবে হুররাম? হুররাম বলল, কারণ তার নাম নুরিন, আমি চাঁদের পরীদের নাম কখনো ভুলি না। নাফি চোখ ছোট ছোট করে বলল, কিভাবে সম্ভব? নুরিন নাম রেখেছে তার পালিত বাবা মা আশরাফ আলী এবং মাহমুদা বেগম, তার আসল নাম তো অন্য কিছু হওয়ার কথা। পাশ থেকে কথা বলল, না নাফি, তার নাম সত্যি নুরিন। আমি যখন রংধনু দুনিয়ায় ছিলাম তখন তাকে থেকে চিনি। তুমি তাকে কেন পৃথিবীতে নিয়ে এসেছ? তোমার উদ্দেশ্য কি? নাফির চেহারায় অদ্ভুত ভয়ানক এক চিন্তার ছাপ। চুলের জুলফি দিয়ে গাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। এক পা দুপা করে হেঁটে গিয়ে হাসপাতালের মূল ফটকের সিঁড়ির উপর ধাপাস করে বসে পড়ল। কেউ কিছু বুঝতে পারছে না নাফি এমন করছে কেন হঠাৎ করে। ভাসিলা এগিয়ে গিয়ে নাফির সামনে দাঁড়িয়ে বলল, কি হয়েছে প্রফেসর, কোনো সমস্যা? নাফি মাথা উঠিয়ে শান্ত ভয়ার্থ গলায় বলল, আমি একটা বড় ভুল করে ফেলেছি। তখনই চারিদিকের পরিবেশ বদলে যেতে লাগলো। সূর্যটা কালো মেঘে ঢেকে গেল, অন্ধকারে ছেয়ে গেল চারপাশ। মেঘ ভেদ করে উকি মারল রক্তের মতো লাল একটা চাঁদ, আর সেই চাঁদের সামনে আবির্ভাব হলো উড়ন্ত এক কুৎসিত পরী। দুই পাখনায় দোল দিয়ে সে একই স্থানে উড়ে আছে। নাফি, ভাসিলা, আইদ, কথা, সালাম, হাকিম এক লাইনে সেদিকে তাকিয়ে আছে। গেটের বাইরে অবাক চোখে তাকিয়ে আছে হুররাম। তবে ওয়াসিনের মুখে পৈশাচিক এক হাসি, যেন সেটার জন্য অপেক্ষা করছিল। সাধারণ মানুষগুলো এই দৃশ্য দেখে ভয় পেয়ে চিৎকার করে এদিক ওদিক ছোটাছুটি করতে শুরু করেছে। ইতিমধ্যে হাসপাতালের মূল ফটকে চোখ বড় করে দাঁড়িয়ে আছে মারিয়া, যেন সে নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। হুররাম চিৎকার করে বলল, নাফি, বলেছিলাম তুমি চাঁদের পরী সম্পর্কে কিছুই জানো না। সে তোমার চেয়ে ধূর্ত। সে তার নিষ্পাপ চেহারা দিয়ে সবাইকে ধোঁকা দিতে পারে। তোমাকে ব্যবহার করে সে পৃথিবীতে ফিরে এসেছে। নাফি কোনো কথা না বলে এক দৃষ্টিতে তাকিয়ে আছে উপরের দিকে। উড়ন্ত চাঁদের পরী ধীরে ধীরে নিচে নেমে আসতে লাগলো। সবাই এক পা দুপা করে পিছে গেলেও নাফি তার জায়গায় দাঁড়িয়ে রইল। এক মুহূর্তের জন্য তার দিকে থেকে চোখ সরালো না। কুৎসিত চেহারার চাঁদের পরী এসে ঠিক নাফির সামনে দাঁড়ালো। তার ডানার বাতাসে আশেপাশে ধুয়ো ময়লা উঠতে লাগলো। চাঁদের পরী এক তাচ্ছিল হাসিতে বলল, কি হল ইমাম নাফি, ধোকা খেয়ে গেলে? আমাকে চিনতে পারোনি? আমি সেই চাঁদের পরী নুরিন, যাকে তুমি রংধনু দুনিয়া থেকে বের করে এনেছ। তুমি কি ভেবেছ আমি জানি না তুমি আমাকে কেন পৃথিবীতে নিয়ে এসেছ? এর মাঝে কথা এগিয়ে এসে বলল, নুরিন, জানি না তোমাকে কিভাবে পৃথিবীতে ফিরে আনা হয়েছে। এখন তোমার জন্য ভালো হবে হুররামের সাথে ফিরে যাও রংধনু দুনিয়ায়। এটা বলতেই চাঁদের পরীর হাত থেকে আগুনের কুণ্ডলীর মতো কিছু ছুঁড়ে মেরে কথাকে উড়িয়ে নিয়ে গেটের বাইরে ফেলে দিল এবং বলল, কথার মাঝে কথা বলা আমার একদম পছন্দ না। কথা। এদিকে আইত তীরে এলো চাঁদের পরীকে আক্রমণ করতে।
সে আইদকেও একইভাবে ছুঁড়ে ফেলল। নাফি তখনও চোখ গরম করে তাকিয়ে আছে চাঁদের পরীর দিকে। চাঁদের পরী বলল, আর কেউ আছে আমার সাথে কথার মাঝে কথা বলার জন্য? তাহলে এখনই আসো। সালাম এবং হাকিম একে অপরের দিকে তাকিয়ে ঠায় দাঁড়িয়ে রইল। ভাসিলার আগে গজগজ করছে, ঠোঁট ভেদ করে শিকারির দাঁত দুটো বের করে আসতে চাইছে। হুররাম গেটের বাইরে থেকে বলতে নিল, তুমি ভুল করছো নরিন। এটুকু বলতেই চাঁদের পরী আরো শক্তিশালী আগুনের কুণ্ডলি ছেড়ে হুররামকে উড়িয়ে নিয়ে রাস্তার উপাশে ফেলল। এরপর বলল, আর কেউ? নাফি দাঁত কটমট করে বলল, তাহলে তুমিই ছিলে সামরনের রূপে সেটা? আর ভাসিলার স্বপ্নেও তুমি সামরনের রূপ ধরে আত্মা ফেরত চাইতে, যাতে আমি তোমাকে রংধনু দুনিয়া থেকে বের করে আনি, যাতে তোমাকে বলি দিয়ে আমি সামরনের আত্মাকে শান্ত করতে পারি। চাঁদের পরে হালকা এসে বলল, এখন এসব বুঝে লাভ কি? যা ভুল করার সে তো করেই ফেলেছি ইমাম নাফি। তুমি আসন্ন বিপদ টের পেয়েছিলে, কিন্তু সেটা কি কি ধরনের বিপদ হতে চলেছে তা জানতে না। এমনকি সেই বিপদের সমাধান বের করেও নিয়েছিলে। ভেবেছিলে যে কোনো এক চাঁদের পরীকে পৃথিবীতে এনে রক্তিম চন্দ্রমায় তাকে বলি দিতে পারলেই বিপদ কেটে যাবে। আর সেজন্যই তুমি রংধনুর দুনিয়ায় গিয়েছিলে চাঁদের পরীর খোঁজে। তোমার পরিকল্পনা সঠিকভাবে এগোচ্ছিল, কিন্তু কিন্তু তোমার দুর্ভাগ্য, তোমার পালা আমার সাথে পড়েছে। তুমি কি ভেবেছ আসন্ন বিপদের সঙ্গে শুধু তুমিই পাও? আমিও পাই। তুমি আমাকে বলে দিবে আমি জানতাম, আর তাই আমি আমার পরিকল্পনা সাজালাম তোমার পরিকল্পনার মাঝে থেকেই। ভাসিলার স্বপ্নে সামরনের রূপে দেখা দিয়ে আত্মা ফেরত চাইতে লাগলাম। তুমি ভাসিলার সাথে দেখা করলে আর বিশ্বাসও করে নিলে মূল বিপদটা সামরুন, আর আমাকে সামরনের রূপে পুনর্জন্ম ঘটালে। সবকিছু আমার ভাবনার চেয়েও তাড়াতাড়ি হয়ে গেল। আমি তোমার খেয়ালের মাঝেই নিজের চাল চেলেছি, তুমি টেরও পাওনি। সব শুনে নাওফি হাতের মুষ্টি শক্ত করে চেপে ধরল। চোখে মুখে রাগ আগুনের মতো ঝরে পড়ছে। এমন ভুল কিভাবে হয়ে গেল? চাঁদের পরী বলল, তোমার সাথে আমার কোনো ঝামেলা নেই নাওফি। আমি তোমার কাছে ঋণী। ভুল করে হলে আমাকে পৃথিবীতে তুমি ফিরিয়ে এনেছ, তাই তোমাকে একটা সুযোগ দিলাম। আমার পথে বাধা হয়ে এসো না। আমি তোমার চেয়ে বড় কালপ্রিট। এই বলে পৈশাচিক হাসি দিয়ে আবার সেই ছোট্ট নরিনের রূপ ধারণ করে হাসপাতালের ভেতরে চলে যেতে লাগলো। নাফি ঠায় দাঁড়িয়ে আছে, হাতের মুষ্টি চেপে ধরে। পেছনে ফাসিলা বিস্মিত হয়ে দাঁড়িয়ে আছে। প্রফেসরের এমন ভুল হতে পারে ফাসিলার কল্পনাও ছিল না। ওইদিকে আইদ এবং কথা আহত অবস্থায় পড়ে আছে। ওয়াসিন গিয়ে হুররামকে টেনে তুলছে আর বলছে, আপনি কি ঠিক আছেন তো হুররাম? হুররাম কুকরাতে কুকরাতে বলল, আর বলিস না রে যে ওয়াসিন, কোমরটা মনে হয় গেছে। ওয়াসিন ঠাস করে হুররামকে ফেলে দিয়ে বলল, ধুর, কতবার বললো আমার নাম ওয়াসিন। এদিকে নরিন হাসপাতালে প্রবেশ করছে, আর প্রবেশ করার আগে একবার থেমে গিয়ে পেছনে তাকিয়ে বলল, যেহেতু তোমার কাছে আমি নেই, তাই একটা সিক্রেট বলি তোমাকে। আজাজ, সে পালিয়ে যায়নি তোমার ভয়। এই বলে রহস্যময় এক হাসি দিয়ে ভেতরে চলে গেল নরিন। নাফি চোখ বড় করে ভার্ত কণ্ঠে বলল, ফাতিহা। দৃশ্য পরিবর্তন। দেখা গেল ফাতিহা বাইকে করে হাসপাতালের দিকে আসছে থানা থেকে। হঠাৎ ফাতিহার চোখ পড়ল দূরে কেউ একজন হাত বাড়িয়ে বাইক থামানোর ইশারা করছে। আর একটু নিকটে গেলে তার চেহারা স্পষ্ট হলে ফাতিহা অবাক হয়ে বলল, নাফি এখানে কি করছে? দৃশ্য শুরু হয় অতীত থেকে। চাঁদের পরী নরিন এবং তার হোস্ট ফারদিন চৌধুরী সামনাসামনি দাঁড়িয়ে আছে। ফারদিন চৌধুরী সেখানে সশরীরে উপস্থিত নেই, কারণ তার অবয়বটা আলোক রোশনির মতো। চাঁদের পরী নরিন অসহায় গলায় বলল, তুমি এবারও ব্যর্থ হয়েছ আমাকে পৃথিবীতে ফিরিয়ে আনতে। ফারদিন চৌধুরী লজ্জায় মাথা নিচু করে বলল, সবকিছু আমার পরিকল্পনা মোতাবেক চলছিল, যতক্ষণ আর সে এসে সব এলোমেলো করে দিল। নরিন বলল, কে? আইদ এবং কথা। তাদের শক্তি ছিল না তোমাকে দমিয়ে রাখার, এবার তুমি ছিলে তাদের চেয়ে শক্তিধর। ইমন শিকদার দুর্বল ছিল, তাই হেরে গিয়েছে আইদের কাছে। তুমি কিভাবে হারতে পারলে? ফারদিন চৌধুরী বলল, যদি ব্যাপারটা শুধু আইদ হতো তাহলে এতক্ষণে তুমি পৃথিবীর আলোয় নিঃশ্বাস নিতে। নরিন অবাক হয়ে জিজ্ঞাসা করল, আর কে? ফারদিন চৌধুরী বলল, ইমাম নাফি। তার জন্য আমার সকল পরিকল্পনা ভেস্তে গিয়েছে। নরিন বলল, ইমাম নাফি? সে আইদের চেয়ে বড় তান্ত্রিক। তার কাছে তুমি কিভাবে হেরে গেলে বলো? তুমি ছিলে শয়তানের আশীর্বাদ প্রাপ্ত সবচেয়ে শক্তিশালী চাঁদের পরীর হোস্ট। এখন নিজের ব্যর্থতা ঢাকার জন্য বাহানা বের করছো। চলে যাও এখান থেকে। ফারদিন চৌধুরী বলল, আমি থেকে যাওয়ার জন্য আসিনি, আমি চলে যাব। শয়তানের দেওয়ার শক্তি আমি কাজে লাগাতে পারিনি, তার শাস্তি তো ভোগ করতেই হবে।
তবে আমি নিজের সর্বোচ্চ চেষ্টা করেছিলাম তোমাকে ফিরিয়ে নেওয়ার জন্য। নুরিন একটু ভেবে বলল, কি যেন না বললে, তার কি যেন নাম? ফারদিন চৌধুরী বলল, ইমাম নাওফি। নুরিন বলল, তার কি কোনো দুর্বলতা নেই? তাকে পরাস্ত করার কি কোনো উপায় নেই? ফারদিন চৌধুরী বলল, তার একটি দুর্বলতা ছিল, ছোট্ট সামারুন। আমি তাকে মেরে ফেলেছি। মূলত সামারুনকে মারার পরই সে আরো বেশি উগ্র হয়ে উঠেছিল আমাকে হারানোর জন্য। নুরিন কর্কশ গলে বলল, কি, তুমি একটা বাচ্চাকে মেরে ফেলছ? ফারদিন চৌধুরী বলল, ভেবেছিলাম তাকে মারলে হয়তো সে ভয় পেয়ে যাবে এবং আমার পথ থেকে সরে দাঁড়াবে। নুরিন বলল, কিন্তু শেষে সে তোমাকেই তোমার পথ থেকে ছুঁড়ে ফেলে দিয়েছে, তাই না? ফারদিন চৌধুরী কিছু বলল না। নুরিন চুপ করে থেকে কিছুক্ষণ ভেবে রহস্যময় এক হাসি দিয়ে বলল, সামারুনকে সে অনেক ভালোবাসত, তাই না? ফারদিন চৌধুরী বলল, তার বলতে সামারুনের জন্য সে তার জীবনও দিতে পারত। নুরিন বলে, তাহলে এখন যা করার আমি করব। ইমাম নাওফি আমাকে পৃথিবীতে ফিরে যেতে দেয়নি, এখন আমি ইমাম নাওফিকে দিয়েই পৃথিবীতে ফিরে যাব। ফারদিন চৌধুরী অবাক হয়ে বলল, সেটা কিভাবে? নুরিন বলল, হারিয়ে ফেলা জিনিসের প্রতি মানুষের অদ্ভুত একটা টান থেকে যায় সবসময়। আমি ইমাম নাওফিকে এমনভাবে ধোঁকা দিব যাতে সে বিশ্বাস করে সামারুনকে সে দ্বিতীয়বার হারাতে চলেছে, সাথে একটা সমাধানও দিয়ে দিব। ফারদিন চৌধুরী পৈশাচিক হাসি দিয়ে বলল, চাঁদের পুরুষ বলি দিতে হবে। নুরিন বলল, ঠিক তাই, ইমাম নাওফি আমাকে নিয়ে যাবে পৃথিবীতে বলি দেওয়ার জন্য। সে ভাববে সে বিজয়ী হচ্ছে, আর আমি তার ম্যাজিকে তাকেই ফাঁসিয়ে দেব। দৃশ্য ফিরে এলো বর্তমানে। নাওফি তাড়াতাড়ি ফোন বের করে ফাতিহাকে কল দিতে দিতে চিৎকার করে বলতে লাগলো, ভাসিলা, সালাম, হাকিম, ফাতিহার খোঁজ করো, তার জীবন বিপদে। সাথে সাথে ভাসিলা সহ সালাম এবং হাকিম বিদ্যুৎ বেগে সেখান থেকে ছুট দিল। কথার আইত আহত অবস্থায় এসে নাওফিকে শান্ত করার চেষ্টা করল। নাওফি পাগলের মতো একের পর এক কল করেই যাচ্ছে ফাতিহাকে। প্লিজ ফাতিহা, কল রিসিভ করো, প্লিজ 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 প্লিজ। দৃশ্য পরিবর্তন। তোমার তো হাসপাতালে থাকার কথা, তুমি এখানে কি করছো? দেখা গেল ফাতিহার বাইকের পেছনে নাওফি বসে আছে গম্ভীর চেহারায়। ফাতিহা বাইক ড্রাইভ করছে। ফাতিহাকে বেশ খুশি খুশি লাগছে আজ, তার মনে কিছু একটা তো চলছে। নাওফিকে কথা বলতে না দেখে ফাতিহা বলল, কি ব্যাপার, আজকে এত চুপচাপ হয়ে গেলে? জানো তুমি চুপচাপ থাকলে আমার ভালো লাগে না। তুমি তো আগের মতো হাসো না, তবুও যেটুকু হাসো ওইটুকুই আমি স্মৃতি হিসেবে রেখে দিই মনের মাঝে। তোমার এসব কাজকর্ম নিয়ে প্রথমে একটু বিরক্ত হলেও পরে ভেবে দেখলাম এখানেই তুমি খুশি থাকো, আর তোমার খুশির চেয়ে বড় আমার কাছে আর কিছুই নেই। নাওফি তখনও গম্ভীর মুখে বসে আছে বাইকের পেছনে। তার চোখ থেকে আগুন বের হয়ে আসতে চাইছে, যা ফাতিহা লক্ষ্য করছে না। ফাতিহা নিজের মতো কথা বলতে যাচ্ছে আর ড্রাইভ করছে। ফাতিহা বলল, আচ্ছা, আমি যদি কখনো হারিয়ে যাই তাহলে তুমি কষ্ট পাবে? আবার নিজে একটু হেসে বলল, আমিও না, এসব জিজ্ঞাসা করছি তোমাকে, আমি হারাবো কেন? আমি ছাড়া তোমার কি বা আছে এই ধরনীতে? শোনো, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। তোমার এমন সবার পেছনে আঙ্গুল দেয়া দেখে আমি একটু রাগ করব, তোমাকে শাসন করব, কিন্তু কখনো ছেড়ে যাব না। সব সময় সব পরিস্থিতিতে আমি তোমার সঙ্গ দিব। নাওফির চেহারা কালচে হয়ে আসতে লাগলো। এবার রাগে যেন ফেটে পড়ছে। ফাতিহা বলল, আজ রাতে আমাকে একটু সময় দিতে পারবে নাওফি? তোমাকে একটা সারপ্রাইজ দিব। নাওফি তখনও চুপ। ফাতিহা বলল, আচ্ছা ঠিক আছে, সময় দিতে হবে না, আমি জানি তুমি এমনিতে অনেক চাপে আছো, তাহলে খুশি সংবাদটা এখন বলেই দিই নাকি? নাওফির কোনো রেসপন্স না পেয়ে ফাতিহা বাইকটা রাস্তার এক পাশে থামিয়ে পেছনে তাকে একটু রেগেই বলল, কি হয়েছে তোমার, কথা বলছো না কেন? নাওফি অদ্ভুতভাবে ফাতিহার দিকে তাকালো ঘাড়কাত করে। ফাতিহা বলল, কথা বলবে না তাই না? তাহলে দেখি খুশি সংবাদটা শোনার পর কিভাবে কথা না বলে থাকো। এই বলে ফাতিহা তার পার্স থেকে কিছু একটা বের করতে লাগলো, কিন্তু সেটা খুঁজে পাওয়ার আগেই ফাতিহার হাতে আসলো ফোনটা। ফোন হাতে নিতেই একটু অবাক হয়ে দেখলো নাওফির নাম্বার থেকে কল এসেছে। সাইলেন্ট মোডে থাকার কারণে সেটা দেখা যায়নি বা শোনাও যায়নি। ফাতিহা বলল, তুমি এতগুলো কল দিলা কখন? এটুকু বলতেই ফাতিহার টনক নড়ল, চোখ বড় করে ভর্ত গলে বলল, নাওফি। এবার নাওফি ধীরে ধীরে কালো কুচকুচে দাঁতগুলো বের করে পৈশাচিক একটা হাসি দিয়ে গড়গড় করা কণ্ঠ দিয়ে বলল, বিদায়। পরবর্তী দৃশ্যে দেখা যায় ভাসিলা স্লো মোশনে ছুটে আসছে। রাস্তার একপাশে লোকজনের জটলা পেকে আছে। ভাসিলা ভয় ভয় চেহারায় আস্তে আস্তে ভিড় ঠেলে সামনে গিয়ে যা দেখলো তাতে চোখ বন্ধ করে ফেলল।
এক মুহূর্তের জন্য পেছনে সালাম এবং হাকিম এসে দাঁড়িয়ে কষ্ট করে আর বিস্ময় চোখে বড় বড় তাকিয়ে আছে। দূর থেকে দেখা যাচ্ছে নাওফি দৌড়ে আসছে। ভাসিলা সালাম আর হাকিমকে বলল, তাকে থামাও, তোমরা এই দৃশ্য দেখে সহ্য করতে পারবে না। সালাম আর হাকিম ছুটে গিয়ে নাওফির সামনে দাঁড়ালো। নাওফি দৌড় থামিয়ে স্লো মোশনে থেমে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, সালাম, কি হয়েছে? এখানে তো মানুষের ভিড় কেন? সালাম বলল, উস্তাদ, কিচ্ছু হয়নি, আপনি চলেন আমার সাথে, এখানে কিচ্ছু হয়নি। নাওফি রেগে বলল, কি হয়েছে আমাকে বল, ফাতিহা কোথায়? হাকিম বলল, উস্তাদ, আপনি এই দৃশ্য দেখতে পারবেন না, দয়া করে যাবেন না প্লিজ ওখানে। নাওফি রাগে কটমট করে হাকিমের দিকে তাকিয়ে সামনে এগিয়ে গেল ভিড়ের দিকে। ভাঙা ভাঙা পায়ে ভিড় ঠেলে সামনে যেতে লাগলো। সালাম আর হাকিম একে উপরের দিকে তাকিয়ে মাথা নিচু করে ফেলল। ভাসিলা নাওফিকে এগিয়ে আসতে দেখে এক পাশে সরে গেল। নাওফি সামনে গিয়ে ফাতিহাকে দেখে চোখের পানি ছেড়ে ধপাস করে বসে পড়ল। ফাতিহার মাথাটা বাইকের হাতলে গেঁথে রাখা হয়েছে, দেহটা 3টা টুকরো করে ভিন্ন ভিন্ন জায়গায় ফেলে রাখা, রক্তে পুরো জায়গাটা লাল হয়ে গিয়েছে। ফাতিহার চোখগুলো তখনও খোলা, যেন নাওফিকে শেষবারের মতো বলছে, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না নাওফি। নাওফি ফুপিয়ে কাঁদতে কাঁদতে হামাগুড়ি দিয়ে এগিয়ে গিয়ে ফাতিহার খণ্ডিত শরীরগুলো এক জায়গায় করতে লাগলো। মাথাটা বাইকের হাতল থেকে খুলে এনে শরীরের সাথে লাগিয়ে নাওফি অসহায়ের মতো বসে ফাতিহার গালে হাত রেখে কিছু বলতে চেয়েও পারছে না, শুধু চোখ বেয়ে অঝরে পানি পড়ছে। ভাসিলার চোখে পানি নিয়ে দাঁড়িয়ে আছে চুপচাপ। সালাম আর হাকিম দূরে দাঁড়িয়ে আছে। নাওফির চোখ থেকে স্লো মোশনে এক ফোঁটা পানি জমিনে পড়ার সাথে সাথে একটা কাল্পনিক জগৎ তৈরি হলো সেখানে। সামনাসামনি দাঁড়িয়ে আছে ফাতিহা এবং নাওফি। দুজনের শরীর থেকে রোশনি প্রতিফলিত হচ্ছে। ফাতিহা ধবধবে সাদা পোশাকে, মাথায় হিজাব পরিহিত। নাওফি সাদা পাঞ্জাবি পায়জামা পরিহিত। ফাতিহা সুন্দর করে হেসে বলল, এখন তো তুমি খুশি, তাই না? এটা কেন করছো? এটা করবে না, ওখানে যাবে না, এসব ছেড়ে দাও। এই কথাগুলো বলার মতো আর কেউ থাকলো না তোমার জীবনে? নাওফি অশ্রুসিক্ত চোখে তাকিয়ে আছে। ফাতিহা বলল, তবে তুমি যেমনই ছিলে, আমি তোমাকে কিন্তু অনেক ভালোবাসতাম। আমার প্রার্থনায় সবসময় তুমি ছিলে। জানো নাওফি, কখনো নিজের জন্য কিচ্ছু চাইনি। মাকে হারানোর পরে ভালোবাসার উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম। তুমি আমার জীবনে শুধু একজন মানুষ হিসেবে আসনি, তুমি এসেছিলে এক আকাশ সমান আলো নিয়ে। তবে এটাও জানি আমি সবসময় তোমার দ্বিতীয় অপশন ছিলাম। আমি তোমাকে যতই ভালোবাসি না কেন, সামারুনের জায়গা কখনো নিতে পারবো না। নাওফি এবার কান্নায় ভেঙে পড়ে হাত জোর করে বলল, সামারুন যদি আমার এক চোখ হয়, তুমি আমার অন্য চোখ। সামারুনের মতো তুমিও চলে গেলে আমাকে ছেড়ে। তোমরা অনেক স্বার্থপর, আমাকে একা রেখে তোমরা সবাই চলে যাও। কেউ কি একবারও ভাবো না আমি কিভাবে থাকবো, কাকে আঁকড়ে ধরে বাঁচবো? কেন এমন করো আমার সাথে তোমরা সবাই? ফাতিহা বলল, নিয়তির উপর আমাদের কারোর হাত নেই যে নাওফি। ইচ্ছে ছিল তোমার সাথে জীবনের শেষ সূর্যাস্ত পর্যন্ত থাকব, কিন্তু দেখো ভাগ্য সহায় হলো না। তোমাকে বারবার বলতাম এসব কাজ ছেড়ে দাও, একটা স্বাভাবিক জীবনে ফিরে আসো। তুমি কখনো আমার কথা শুননি। আজ দেখো তোমার এসব কাজের জন্যই তুমি আমাকে হারিয়ে ফেললে। নাওফি হাঁটু গেড়ে বসে পড়ে কাঁদতে কাঁদতে লাগলো। ফাতিহা এগিয়ে এসে নাওফির কাঁধে হাত রেখে বলল, তোমাকে একটা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম আজকে, কিন্তু তার আগে আমার সময় শেষ হয়ে গেল। যাওয়ার আগে একটা কথা বলে চাই তোমাকে। আমি আকাশের তারা হয়ে তোমাকে সারা জীবন দেখে যাব। তুমি শুধু একটা স্বাভাবিক জীবনে ফিরে এসো। অনেক হয়েছে, এবার থামো নাওফি, এবার থামো। দৃশ্য কাল্পনিক জগতে ফিরে আসে। নাওফি হামাগুড়ি দিয়ে একটু দূরেই পড়ে থাকা ফাতিহার রক্তাক্ত পার্টস উঠিয়ে তার ভেতরে কিছু একটা খুঁজতে লাগলো পাগলের মতো। হঠাৎ কিছু একটা পেয়ে ধীরে ধীরে সেটা বের করে আনলো। দেখা গেল এটা প্রেগন্যান্সি কিট, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে ফাতিহার পেটে বেড়ে উঠছিল জুনিয়র নাওফি। নাওফি এবার আরো ভেঙে পড়ল।
প্রেগনেন্সি কিটটা হাতের মুঠোয় চেপে ধরে আবার হামাগুড়ি দিয়ে ফাতিহার খণ্ডিত শরীরের কাছে গিয়ে কপালে চুমু খেয়ে বলল, ভাগ্য আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিল। পরবর্তী দৃশ্যে দেখা যায় ফাতিহার দাফন কাফন সম্পন্ন করে নাওফি সাদা পাঞ্জাবি পায়জামা পরে মাথায় টুপি দিয়ে বুকে হাত বেঁধে দাঁড়িয়ে আছে কবরস্থানের সামনে। পেছনে দাঁড়িয়ে আছে আইদ। কবরস্থানের বাইরে দাঁড়িয়ে আছে কথা এবং ফাসিল একসাথে। আর একটু দূরে সালাম এবং হাকিম মন খারাপ করে বসে আছে। হাকিম সালামের কাঁধে হাত রেখে বলল, ওস্তাদকে দেখে রাখার মতো আর কেউ থাকলো না সালাম। সালাম আস্তে আস্তে বলল, হাকিম, আমি উস্তাদকে কষ্ট দিয়েছি আমার দ্বারা। আমি বলেছিলাম জুনিয়র নাওফি কখন আসবে না। এখন দেখ, জুনিয়র নাওফি পৃথিবীর আলো দেখার আগেই হারিয়ে গেল। এই বলে সালাম হাওয়া করে কেঁদে উঠল। হাকিম বলল, কাঁদিস না ভাই, উস্তাদ তোর কথায় কখনো কষ্ট পায় না, কারণ তোর মন অনেক পরিষ্কার, তোর দ্বারা কেউ কষ্ট পায় না। সালাম হাকিমকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, উস্তাদের মুখের দিকে তাকানো যাচ্ছে না হাকিম। আমি কখন উস্তাদকে এমনভাবে দেখিনি, বিশ্বাস কর। যদি আমি নিজের আত্মা দিয়ে ফাতিহা ম্যাডামকে ফিরিয়ে এনে দিতে পারতাম। হাকিম বলে, এসব কথা বলিস না, উস্তাদ অনেক শক্ত মানুষ, দেখবি ঠিক সামলে নিবে সে। সালাম কান্নার মাঝে একটু কষ্টের হাসি দিয়ে বলল, সামলে তো সবাই নেয় ভাই, কিন্তু যার হারায় সে বুঝে। প্রিয়জন হারানোর যন্ত্রণা বুকের পাঁজর ভাঙার চেয়ে বেশি কষ্টের। এদিকে কথা এবং ফাসিল একসাথে দাঁড়িয়ে আছে। কথা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, উপরওয়ালা কখনো কখনো আমাদের কাছ থেকে সবকিছু কেড়ে নেয়, এটা বোঝানোর জন্য সে যে ছাড়া প্রকৃত আপনজন আর কেউ নেই। সবাই তোমাকে ছেড়ে গেলেও সে আমাদের কখনো ছেড়ে যায় না। ফাসিল বলে, তুমি কখনো কাউকে হারিয়েছ? কথা একটু হেসে বলল, আইদ ছাড়া সবাইকে হারিয়ে ফেলেছে আমি। আর আইদ, সে তার সবচেয়ে আদরের ছোট বোন সোহানাকে হারিয়েছে, নিজের ভাইয়ের মতো জুজুকে হারিয়েছে। কারো জীবনই সহজ না, আমরা সবাই হারানোর যন্ত্রণা নিয়েই বেঁচে থাকি দিনের পর দিন। ফাসিলা বলল, আমি জিনজাতি, তোমাদের মতো আমার অনুভূতি কাজ করে না তেমন। তবু আজ প্রফেসরের কষ্টে আমি কষ্ট পাচ্ছি, আমার ভেতরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। দৃশ্য পরিবর্তন, দেখা যায় হাসপাতাল থেকে চিৎকার চেঁচামেচি করে সবাই বের হয়ে যাচ্ছে। ডাক্তার থেকে শুরু করে নার্স, পেশেন্ট, তাদের স্বজনরা সবাই যে যার মতো পালিয়ে যাচ্ছে। মারিয়া সবার সাথে না পালিয়ে একটা ফাঁকা ওয়ার্ডে নিজেকে লুকিয়ে রাখল। দেখা গেল চাঁদেরপুরি নুরিন তার বাচ্চা রূপ থেকে ভয়ানক রূপে ফিরে এসে পুরো হাসপাতালে হাতের ইশারায় কালো কালো ছায়ামূর্তি ছড়িয়ে দিচ্ছে। তার একপাশে দাঁড়িয়ে আছে ওয়াসিন, সে চাঁদেরপুরি নুরিনের সাথে যোগ দিয়েছে। এক কোণে পড়ে আছে আশরাফ আলী এবং মাহমুদার অচেতন দেহ। ওয়াসিন বলল, তাদেরকে কেন বাঁচিয়ে রেখেছেন? নুরিন কর্কশ গলায় বলল, তারা খুব যত্ন করে আমাকে দেখাশোনা করছে, তাদেরকে মারার কথা চিন্তা করবে না। এর মাঝে আজাদ তার লোমশ রূপে ফিরে এলো, এসেই ডাক্তারকে নিয়ে যে নুরিনের চিকিৎসা করেছিল। আজাদ তাকে এনে নুরিনের পায়ের কাছে ছুঁড়ে মারল। ডাক্তার ভয় কাঁপতে কাঁপতে হাত জোর করে বলতে লাগলো, আমাকে ছেড়ে দাও, আমি কাউকে কিছু বলবো না, যেতে দাও আমাকে। নুরিন ডাক্তারের থুতনি চেপে ধরে এক হাত উঁচু করে বলল, তোকে যেতে দিই কি হবে? আজকে তো তোর সেই বিদেশি ডাক্তার আসার কথা, আমার অপারেশন হবে, সে পর্যন্ত তোর ছুটি নেই। আজাদ বলল, আপনি অপারেশন কেন করবেন? আমি তো ভেবেছিলাম এটা আপনার সামান্য একটা চাল ছিল, তাই বলে সহ্যতে অপারেশন, তা আবার মানুষের হাতে। নুরিন ডাক্তারকে নিচে ফেলে দিয়ে হাত লম্বা করে এক টানে আজাদকে কাছে এনে দাঁত কটমট করে বলল, আমি কি করব না করব সেটা তোর কাছে জিজ্ঞাসা করব না, আমি এটা করতে চাই, মানে আমি করবই। আজাদ ভয় পেয়ে বলল, মাফ করবেন, আর এমন হবে না। আমি তো নাভিকে নিয়ে ভয় আছি, তার স্ত্রীকে মেরে ফেলেছি, এখন সে পাগলা কুকুর হয়ে গিয়েছে, কি করবে সেটা সে নিজেও জানে না। নুরিন বলল, তার জন্য তো এত আয়োজন, তাকে আটকে রাখতে হবে, তোরা তাকে আটকে রাখবি আমার অপারেশন পূর্ণ হওয়ার আগ পর্যন্ত। একবারে অপারেশন হয়ে গেলে নাওফি আমাকে আর কখনো খুঁজে পাবে না। দৃশ্য পরিবর্তন, এদিকে নাওফি এখনো ঠায় দাঁড়িয়ে আছে কবরস্থানের সামনে। নাওফির চোখে ফাতিহার সাথে কাটানো সুন্দর সময়গুলো ভেসে উঠছে। ফাতিহার সাথে প্রথম দেখা, তার রাগী চেহারা, তার ইনোসেন্ট ফেস, তার হাসি, তার কান্নার সবকিছু নাওফির চোখের সামনে ঝরে পড়ছে। পেছন থেকে আইদ এসে নাওফির কাঁধে হাত রেখে বলল, নাওফি, নিজেকে শক্ত করো,
ফাতিহার সাথে যেটা করেছে তাকে এর দ্বিগুণ ফেরত দিব আমরা। নাফি চোখের পানি মুছে বলল, দিতেই হবে। নরিনের সব খেলা আমি ধুলোয় মিশে দেব। আজাজের কলিজা বের করে আনবো ওর মুখে হাত ঢুকিয়ে, আর এটাই হবে আমার জীবনের শেষ ম্যাজিক। আচ্ছা নাফি, আমি যদি কখনো মারা যাই তাহলে কতদিন পরে আরেকটা বিয়ে করবে? দেখা গেল হাইওয়ের পাশে ফাতিহা বাইকটা থামানো, তার পাশে পরন্ত বিকালে রক্তিম সূর্যের আলোতে বসে আছে নাফি ফাতিহার কাঁধে মাথা রেখে। ফাতিহার প্রশ্ন শুনে নাফি বলল, কতদিন পর বিয়ে করবো তা তো জানি না, তবে জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে তাতে ভেবেছি তোমার 40 আর আমার বিয়ের খাওন একদিনে খাইয়ে দেব। খরচও বাঁচবে, আলাদা প্যান্ডেলও করা লাগবে না। ফাতিহা রেগে নাফির হাতে থাপ্পড় দিয়ে দিতে বলল, কুত্তা, বিলাই, খরগোশ, হনুমান, তার মানে তুই বিয়ে করার জন্য রেডি? খালি আমার মরণের অপেক্ষা আছিস? নাফি হাসতে হাসতে ফাতিহার 2 হাত ধরে নিজের বুকের সাথে লাগিয়ে বলল, পৃথিবীর সবচেয়ে ভারী জিনিস হলো প্রিয়জনের লাশ। আল্লাহ যেন আমার আগে তোমাকে কখনো ডাক না দেয়, তাহলে আমি খুব একা হয়ে যাব। ফাতিহা অশ্রুসিক্ত চোখে কিছুক্ষণ নাফির চোখে তাকিয়ে থেকে বলল, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। নাফি ফাতিহার হাতে চুমু খেয়ে বলল, আমি জানি। ফাতিহা বলল, কিন্তু তুমি যেভাবে ভয়ানক ভূত প্রেতের পেছনে আঙ্গুল দিয়ে বেড়াও, তাতে তোমার তেমন কোনো শত্রুই না জানি আমাকে টুকরো টুকরো করে ফেলে, কারণ তারা তোমার ক্ষতি করতে না পেরে তোমার কাছের মানুষের ক্ষতি অবশ্যই করবে। নাফি বলে, এমন কিছু হবে না, আর যদি কখনো এমন কিছু হয় তাহলে আমি তোমার জন্য পুরো দুনিয়া জ্বালিয়ে দেব। দৃশ্য পরিবর্তন। দেখা গেল হাসপাতালটা সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চারিদিকে চুপচুপ আগুন জ্বলছে, কালো ধোঁয়ায় আকাশটা ছেয়ে গিয়েছে। বৈদ্যুতিক ছেঁড়া তারগুলো থেকে চিচি শব্দ করে ফুলকি বেরোচ্ছে। ইট পাথরের নিচ থেকে একটা হাত বের হয়ে এলো আচমকা। কোকড়াতে কোকড়াতে ইট পাথরগুলো সরিয়ে রক্তাক্ত নাফি উঠে দাঁড়ালো। মাথা থেকে চোখের ভ্রু বেয়ে 1 ফোঁটা রক্ত বেয়ে টুপ করে নিচে পড়ল। চেহারায় ধুলো ময়লা পরিপূর্ণ। একইভাবে আহত অবস্থায় আইদ এসে দাঁড়ালো নাফির পেছনে। নাফি বলল, বাকিরা কোথায়? আইদ বলে, আছে হয়তো ধ্বংসস্তূপের নিচে, চলে আসবে। ওয়াসিলা মরমরিয়ে ধুলো ময়লা উড়িয়ে ধ্বংসস্তূপের নিচ থেকে উঠে এলো। সবশেষে সুস্থ সবল সালাম আর হাকিম এসে দাঁড়ালো পেছনে। আত্মা হওয়ায় এই এক সুবিধা, চাপা পড়ার ভয় নেই। সালামের কথা শুনে হাকিম বলল, তুই আসো চাপা পড়া নিয়ে? এত বড় একটা হাসপাতাল নরিন ভেঙে মাটির সাথে মিশিয়ে দিল। হাসপাতাল বানানোর টাকাগুলো তো আমি তার কাছ থেকে পুই পুই করে হিসাব করে নেব। সালাম বলল, তুই কি জানো সেই হাসপাতাল বানাতে কত টাকা লাগছিল? হাকিম বলল, এত বড় হাসপাতাল বানাতে কমপক্ষে 5 লাখ টাকা তো লাগছিলই। সালাম বলল, তুই যেমন ফকিরনি, তোর চিন্তা ভাবনা তেমন ফকিরনি। আমি হইলাম জমিদার বংশের পোলা। আমার কাছ থেকে শুন কয় টাকা খরচ হয়েছিল। কমপক্ষে 10 লাখ টাকা তো লাগছিলই। এর মাঝে জমিন থেকে হালকা উপরে উঠতে উঠতে কালো ধোয়ার মাছ থেকে বের হয়ে এলো নরিন। তার পেছনে আজাজ এবং ওয়াসিন, তার পেছনে নরিনের তৈরি হাজারো কালো অবয়ব। নরিন নাফি থেকে একটু দূরে থেমে তাচ্ছিল্য হাসিতে বলল, মানতে হবে তোমাকে, গোটা হাসপাতাল উপরে তোমার মাথায় ফেললাম, তবুও তুমি জীবিত। একে বলে কই মাছের প্রাণ। নাফি খুব শান্ত গলায় বলল, ফারদিন চৌধুরীকে ফিরিয়ে আনার পরিকল্পনা ভেস্তে দিয়েছ তুমি নিজে আমাকে থামাতে গিয়ে। নরিন এবার একটু থতমত খেয়ে বলো, তুমি কিভাবে জানলে আমি ফারদিন চৌধুরীকে ফিরিয়ে আনতে চলেছি? নাফি বলল, তোমার লক্ষ্য ছিল পৃথিবীতে ফিরে আসা, যা তুমি আমাকে ব্যবহার করে অর্জন করেছ। তবু কেন এখনো পালিয়ে না গিয়ে পৃথিবীতেই অবস্থান করছো? একটু ভাবতেই বুঝতে পারলাম তুমি তোমার মাথার ব্রেইনের ছোট্ট একটা অংশ দিয়ে ফারদিন চৌধুরীকে ফিরিয়ে আনার জন্য পৃথিবীটাতে আছো এবং আমাকে ধোঁকা দিয়ে যাচ্ছিলে। ডাক্তার যেটাকে তোমার ব্রেন টিউমার বলে অপারেশন করে বের করার কথা ছিল, সেটা কিন্তু ছিল মূলত ফারদিন চৌধুরীকে ফিরিয়ে আনার মাধ্যম। তাই তো নিজের আসল পরিচয় প্রকাশ পাওয়ার পরেও এখন হাসপাতাল ছেড়ে যাওনি। নরিন চিন্তিত চেহারায় এবার ওয়াসিনের দিকে তাকালো, একবার আজাজের দিকে তাকালো, এরপর বলল, যেহেতু জেনেই গিয়েছো তাহলে চলো তোমাদের শেষ করা যাক। আইদ, তোমার চাঁদের পরি কোথায়? তাকে যে দেখছি না, নাকি আমার ভয় লুকিয়ে রেখেছ? আইদ কিছু না বলে একটু আগের দৃশ্যে চলে গেল, যেখানে আইদ কথাকে বলছে। নরিন তার ম্যাজিক দিয়ে পুরো হাসপাতাল কালো অবয়ব ছড়িয়ে রেখেছে। আমরা এভাবে গেলেই নরিনের সামনে বেশিক্ষণ টিকতে পারবো না, আমাদের টিম ভারী করতে হবে। কথা বলল, কি করতে হবে আমাকে? আইদ বলল, রংধনু দুনিয়ায় যাও, হুররামকে মানিয়ে তার একটা সৈন্যদল নিয়ে আসো, যেভাবে হোক খালি হাতে ফিরে আসবে না।
কথা বললে আমি এটা করব, কিন্তু ততক্ষণে তোমরা কি করবে? আইদ বলল, নুরিনকে বিভিন্ন কথার জালে ফাঁসিয়ে রাখবো। দৃশ্য বর্তমানে ফিরে এলো। আইদ নুরিনকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ, আমি কথাকে লুকিয়ে রেখেছি, তবে সেটা তোমার ভালোর জন্যই। কথা এখানে থাকলে এতক্ষণে তোমার চুলের মুঠি ধরে কাপড় কাচার মতো ধৌত করত। নুরিন হাসতে হাসতে বলল, মজা ভালোই করতে পারো, কিন্তু আমার হাতে না সময় নেই এসবের জন্য। এখন এক এক করে তোমাদের সবাইকে মাটিতে পুঁতে ফেলবো, তারপর ফারদিন চৌধুরীকে ফিরিয়ে এনে পৃথিবী থেকে গায়েব হয়ে যাব। পেছন থেকে ফাসিলা বলল, আমি এখানে আসার সময় আমার কুণ্ডলী দেখে এসেছি। আজকে আমার কুণ্ডলিতে মৃত্যু নেই, আর তোর মতো রাক্ষসীর হাতে তো নাই। নুরিন দাঁত খটমট করে বলল, মুখ থাকলে কথা বলতে হয় না পিচ্ছি। তোমার বয়সের 4 গুণ তো আমি রংধনুর দুনিয়ায় পার করে অপেক্ষায় কাটিয়েছি, তাই বড়রা যখন কথা বলে তখন মুখ বন্ধ রাখো। সালাম বলে উঠল, এই জন্যই কেউ একজন বলেছিল 500 টাকা ঋণ ভালো, তবুও বুড়ো মানুষ ভালো না। দাদি, আপনি এই বয়সে ফারদিন দাদাকে ফিরিয়ে এনে কি করবেন? এখন আপনার বয়স্ক ভাতার দরকার, ফারদিন ভাতার না। নুরিন প্রচণ্ড রেগে হাতের ইশারায় সালামকে ছুড়ে মারল। সালাম দূরে গিয়ে আছড়ে পড়ল। নফি এবারও শান্ত গলায় বলল, তুমি বলেছিলে তোমার সাথে আমার কোনো ঝামেলা নেই, আর আমি এখানে তোমার সাথে লড়াই করতে আসিনি। আমি শুধু আজাজকে চাই, তাকে আমার হাতে তুলে দাও, আমি বিনা শব্দে এখান থেকে চলে যাব। আজাজ রাগে গজগজ করতে করতে বলল, এমনটা কখনো হবে না। তোর প্রিয়তম স্ত্রীর মতো তোর হাল করব আমি। নফি আজাজের কথার কোনো জবাব না দিয়ে নুরিনকে বলল, তাহলে তোমার কি রায়? আজাজকে দিয়ে দাও, আমি তোমার পথে বাধা সৃষ্টি করব না। তুমি ফারদিনকে ফিরিয়ে এনে নিজের মতো চলে যাও। আজাজ আরও রেগে বলল, তোর কোনো চালাকি কাজে আসবে না। চাঁদের পরই তোর এসব কথার জালে ফাঁসবে না। তোর মৃত্যু আমার হাতে লেখা। নফি আবারও বলল, নুরিন, তুমি বলো। আজাজ ক্ষিপ্ত হয়ে নফির দিকে তেড়ে যেতে নিলে নুরিন তাকে থামিয়ে দিল। আজাজ অবাক হয়ে নুরিনের দিকে তাকালো। নুরিন একবার ওয়াসিনের দিকে তাকালো। ওয়াসিন চোখের ইশারায় কিছু বলল। নুরিন নফিকে উদ্দেশ্য করে বলল, আমি তোমাকে কিভাবে বিশ্বাস করব? আজাজ কর্কশ গলায় বলল, কি বলছেন আপনি? নফি একটা রহস্যময় হাসি দিয়ে বলল, কারণ আমি তোমাদের মতো মিথ্যার আশ্রয় নেই না কখনো। নুরিন বলল, ঠিক আছে, তাহলে আজাজ তোমার। এখন থেকে আমার পথে যেন তোমাকে আর না দেখি। আজাজ প্রচণ্ড রেগে আগুন হয়ে নুরিনকে আঘাত করতে নিলে নুরিন উল্টো আজাজের হাতে খপ করে ধরে কয়েকটা ঘূর্ণি দিয়ে নফির পায়ের সামনে নিয়ে ফেলল। নফির সাথে সাথে বিদ্যুৎ বেগে আজাজের চারপাশে গোল বৃত্ত এঁকে দিয়ে ধুলো জাতীয় কিছু ছুঁড়ে মারল আজাজের মুখে। আজাজ চিৎকার করে যন্ত্রণায় ছটফট করতে লাগলো। নুরিনের ওয়াসিন সেখান থেকে একটু মুচকি হেসে চলে যেতে লাগলো। ওয়াসিন ফিসফিস করে বলল, এটা কি হলো? আপনি কি ইমাম নফিকে সত্যি ছেড়ে দিলেন? নুরিন একটা পৈশাচিক হাসিতে বলল, আমি এত দয়ালু হলাম কবে ওয়াসিন? এটা শুধুমাত্র তার জন্য একটা টোপ। আমার অপারেশন পূর্ণ হয়ে গেলে সবার আগে নফিকে সরিয়ে দিব আমার পথ থেকে। এর মাঝে পেছন থেকে নফির ডাক, চাঁদের পরি নুরিন। নুরিন থমকে দাঁড়িয়ে আছে আস্তে আস্তে। পেছনে তাকালে নফি বলল, একটু অপেক্ষা করো, আমি চাই আজাজের শেষ পরিণতি তুমি নিজের চোখে দেখো। এই বলে নফি আজাজকে বৃত্ত থেকে বের করে আনলো চুল ধরে টেনে। আজাজ ততক্ষণে অনেক দুর্বল হয়ে গিয়েছে। নফি আজাজের চোখ রেখে রাগে গড়গড় করতে করতে বলল, তুই আমাকে 1000টা আঘাত করলে আমি তোকে জানে মারতাম না, কিন্তু তুই আমার কাছ থেকে এমন কিছু কেড়ে নিয়েছিস যা পৃথিবীর কোনো কিছু দিয়েই পূরণ করা সম্ভব না। আমি তোকে মেরে তোর কলিজা বের করে নিয়ে আসবো, আর এটাই হবে আমার ফাতিহার জন্য সেরা উপহার। আজাজ কুকরাতে কুকরাতে একটা তাচ্ছিল্য হাসিতে বলল, তুই আমাকে মেরে ফেল, কিন্তু আমি তোকে যে আঘাত দিয়েছি, তোর কাছ থেকে যা কেড়ে নিয়েছি, সেই যন্ত্রণা তুই যতদিন বেঁচে থাকবি বেয়ে বেড়াবি। নফি চিৎকার করে রাগে আজাজের মুখে ঘুষি দিতে দিতে তার চেহারা বিকৃত করে ফেলল। আজাজ তবু হাসছে আর বলছে, বেচারি কাকুতে মিনতি করে বলেছিল, আমি প্রেগনেন্ট, আমাকে মেরো না, আমার পেটে আরেকটা জীবন বেড়ে উঠছে। তখন এত আনন্দ লাগছিল আমার। নফি আরো ক্রোধে ফেটে পড়ে এক চিৎকার দিয়ে আজাজের মুখের ভেতর হাত দিয়ে তার কালো কুচকুচে কলিজা বের করে নিয়ে আসলো। আজাজ তার শেষ হাসিটা দিয়ে আস্তে আস্তে মাটিতে লুটিয়ে পড়ল। নফি তার কলিজাটা নিচে ফেলে তার উপর একের পর এক লাথি দিতে দিতে গুলিয়ে ফেলল সেটা। নফি রাগ আর চোখের পানি এক হয়ে রক্তাক্ত চেহারায় অনেক হিংস্র দেখাচ্ছে তাকে।
আইদ এসে নাফিকে ধরে থামিয়ে বলল, হয়েছে এবার থামো ভাই, সে মরে গেছে। নাফি আইদকে জড়িয়ে ধরল কাঁদতে কাঁদতে আর বলল, ওর মতো হাজারটা হাজার মরলেও তোমার ফাতিহা ফেরত আসবে না। এবার চাঁদের পরি নুরিন হাততাড়িতে বলল, তাহলে তোমার প্রতিশোধ পূর্ণ হয়েছে ইমাম নাফি, এখন থেকে আমার পথে আর বাধা হয়ে দাঁড়াবে না। এই বলে নুরিন চলে যেতে নিলে আইদ গম্ভীর গলায় বলল, আরে থামো থামো, এত কিসের তারা, মাত্র তো ক্লাইম্যাক্স শুরু হলো। তখনই সেখানে রংধনু দুনিয়ার বিশাল এক সৈন্যদল নিয়ে কথার আবির্ভাব হলো। সবার সামনে দাঁড়িয়ে আছে হৌরাম এবং কথা। সেখানে গিয়ে যোগ দিল আইদ, নাফি, ভাসিলা, সালাম এবং হাকিম। আইদ কথার পাশে গিয়ে দাঁড়িয়ে বলল, এত দেরি করলে কেন? কথা বললে, আমি পিকনিকে থেকে আসিনি। এই নাম ভোলা প্রাণীটাকে চাঁদের পরীর সাথে লড়াই করতে রাজি করানো এত সহজ ছিল না। এই দৃশ্য দেখে নুরিন ভরকে গিয়ে হালকা পেছনে সরে ওয়াসিনের দিকে তাকিয়ে বলল, তাহলে তারা এতক্ষণ সময় নষ্ট করছিল এদিক ওদিক কথা বলে? হুররাম উচ্চস্বরে বলল, কিরে গোয়াসিন, কাল পর্যন্ত আমার পেছনে ঘুরেছিস, এখন পার্টি বদলে ফেললি? ওয়াসিন দাঁত কটমট করে বলল, আমার নাম ওয়াসিন, আর আপনার মতো কাপুরুষের সাথে থাকার থেকে উঁচু গাছের সাথে গলায় দড়ি দেওয়া অনেক ভালো। হুররাম এবার নুরিনকে উদ্দেশ্য করে বলল, তোমার স্থান এই পৃথিবী বা অন্য কোনো গ্রহ না, তোমাকে রংধনু দুনিয়ায় ফিরে যেতে হবে। নিজ ইচ্ছায় না গেলে বন্দি বানিয়ে নিয়ে যাব। নুরিন একটা পৈশাচিক হাসি দিয়ে হাতের ইশারা করতে অসংখ্য কালো অবয়ব নুরিনের পেছনে এসে দাঁড়ালো। নুরিন বলল, পারলে নিয়ে যাও আমাকে। নাফি বলল, অনেক বোঝানো হয়েছে, এবার আক্রমণ করার সময়। এটা বলতে সবাই লড়াইয়ের জন্য প্রস্তুত হলো। সবার চোখ রক্তলাল। এক চিৎকারে দুই পক্ষ দুই দিক থেকে তেড়ে আসতে লাগলো একে অপরের দিকে। দুই পক্ষ মুখোমুখি হতেই সেখানে বিকট বজ্রপাতের শব্দ হলো। আকাশ তখন কালো মেঘে ঢেকে গিয়েছে। স্লো মোশনে বৃষ্টির ফোঁটা জমিনের দিকে নেমে আসতে লাগলো। শুরু হয়ে গেল তুমুল লড়াই। নাফি এক এক করে কালো অবয়বগুলোকে ধূলিসাৎ করে নুরিনের দিকে এগিয়ে যাচ্ছে। নুরিন সবার পেছনে হাতে বেঁধে শান্তভাবে দাঁড়িয়ে আছে। কথা হাত থেকে একটা অদৃশ্য আগুনের তরবারি বের করে এক একটা কালো অবয়বকে কচু কাটা করে হাওয়ায় মিলিয়ে দিতে লাগলো। আইড শুধু তার মন্ত্রের সাহায্যে হাতের মুষ্টিতে ফু দিয়ে তাদেরকে মেরে যাচ্ছিল। কথা এটা দেখে আইদের দিকে আগুনের তরবারিটা ছুঁড়ে মেরে বলল, এটা ইউজ করো। আইদ এক লাফে তরবারিটা ধরে এক কোপে কয়েকটাকে হাওয়ায় মিলিয়ে দিল। এদিকে ভাসিলা এক কামড়ে তাদের ঘাড় থেকে মাথা আলাদা করে ফেলেছিল হিংস্রভাবে। তারা মাটিতে পড়তেই অদৃশ্য হয়ে যাচ্ছিল। সালাম আর হাকিম পিঠে পিঠে মিলিয়ে লড়াই করছে। চারিদিক থেকে কালো অবয়বগুলো আক্রমণ করছে। সালাম আর হাকিম তাদের মারতে মারতে ক্লান্ত হয়ে গেল। হাঁপাতে হাঁপাতে সালাম বলল, ভাই একটু ব্রেক দে। হাকিম বলল, আমরা কোনো গাড়ি চালাচ্ছি না যে ব্রেক কেমনে দেবো তোরে? আর তুই এটুকুতে ক্লান্ত হয়ে গেলি? আসলে তোর বয়স হয়েছে, তুই রিয়েলিটি মাইন্ড না নে। সালাম এবার ক্ষিপ্ত একসাথে কয়েকটা কালো অবয়ব তাদের মাঝখান থেকে ছিঁড়ে ফেলে বলল, আমার বয়স হয়নি, আমি এখনো পাক্কা জোয়ান পোলা, দেখবি তুই। এই বলে আরো কয়েকটা অবয়ব ধরে দুই পা দুই দিক থেকে ধরে ছিঁড়ে ফেলল। হাকিম হা করে তাকিয়ে রইল। ভাই মানতে হবে, কোনো গিট্টু তোরে থামিয়ে রাখতে পারবে না, কারণ তুই সব ছিঁড়ে ফেলবি। সালাম ভুরুকুচকে বলল, হালা তুই কোন কথা কোথায় নিয়ে যাস, আর পাবলিক মনে করে আমি ফালতু একটা কথার ক্যারেক্টার। এদিকে নাফি ধাপে ধাপে তাদেরকে মেরে দাঁড়িয়ে আছে নুরিনের সামনে। নুরিন তখনও শান্তভাবে দাঁড়িয়ে আছে। নাফি বলল, তোমার সকল পরিকল্পনা ভেস্তে গিয়েছে, এখন তোমার আত্মসমর্পণ করা ছাড়ার কোনো পথ নেই। নুরিন একটু হেসে বলল, তুমি তো বলেছিলে আজাজকে দিয়ে দিলে তুমি আমার পথে বাধা হয়ে দাঁড়াবে না, তাহলে এই নাটক এখন কেন? নাফি বলল, তুমি কি ভেবেছ তোমার মতো ধোঁকাবাজকে এভাবেই যেতে দেব? তুমি আমার সবচেয়ে বড় দুর্বলতা সামরনের ইমোশন কাজে লাগিয়ে আমাকে ধোঁকা দিয়েছ। তোমার আগমনে আমি আমার প্রিয়তমা স্ত্রীকে হারিয়েছি, এখন সময় এসেছে সব মূল্য পরিশোধ করার। নুরিন পৈশাচিক এক হাসি দিয়ে দুই হাত দুই দিক দিয়ে মেলে দিয়ে বলল, তাহলে আসো। নুরিনের পিঠ থেকে দুইটা কালো রঙের ডানা বের হলো। সেগুলো ঝাপটানোর বাতাসে নাফির ভেজা চুলগুলো হালকা উঠছে। নাফি চিৎকার করে তেড়ে গেল নুরিনের দিকে। নুরিনও ডানায় ভর করে উড়ে গেল। দুজনের মুখোমুখিতে আবার প্রকটভাবে বজ্রপাত হলো সেখানে। এদিকে হুররাম এবং ওয়াসিন সামনাসামনি দাঁড়িয়ে। ওয়াসিন বলল, আমার আপনার সাথে কোনো শত্রুতা নেই হুররাম, আমি শুধু নাফিকে মারতে চাই। হুররাম বলল, তুই তোর ওই গন্ধ মুখটা না খুললেই ভালো হয় ওয়াসিন। আমার শত্রুকে আর বন্ধুকে সেটা শুধু আমি সিদ্ধান্ত নেব, তুই না। ওয়াসিন রাগে গজগজ করে বলল, তাহলে আমার লড়াই আপনার সাথেও। এই বলে ওয়াসিন এক লাফে উড়ে এসে আক্রমণ করল হুররামের উপর।
হুররাম এক হাত পেছনে রেখে শুধু এক হাত ব্যবহার করে ওয়ার্শিনের প্রতিটা আঘাত ঠেকে দিতে লাগলো। এক পর্যায়ে হুররাম অন্য হাত দিয়ে ওয়ার্শিনের গলা চেপে ধরে উপরে উঠিয়ে এক চিৎকারে আছাড় মেরে মাটিতে অর্ধেক পুঁতে ফেলল। ওয়ার্শিন পাগুলো ছটফট করতে লাগলো। হুররাম কর্কশ গলায় বলল, আমি যতটা ভোলা ভালা দেখাই ততটা আমি না। চাইলে নাওফিকে চুটকি মেরে খতম করে দিতে পারতাম চাঁদের পরীকে নিয়ে আসার জন্য, কিন্তু আমি জানতাম নাওফি এটা না বুঝে করেছে, তাকে ধোকা দেওয়া হয়েছে। এই বলে ওয়ার্শিনকে উঠিয়ে ছুঁড়ে মারল। ওয়ার্শিন প্রচণ্ড আহত হয়ে সেখান থেকে ভয়ে ভয়ে অদৃশ্য হয়ে গেল। এদিকে নাওফির হাতে একটা আগুনের শিকল। দুরিন তার পূর্ণ শক্তি দিয়ে নাওফিকে আঘাত করছে। নাওফি কোনো রকম তার আঘাতগুলো আগুনের শিকলের দ্বারা ঠেকিয়ে দিতে লাগলো। এক এক করে সেখানে আইদ, কথা এবং ভাসিলাও যোগ দিল। ততক্ষণে নুরিনের তৈরি করা কালো অবয়বগুলো শেষ হয়ে গিয়েছে। শুরু হলো নুরিনের সাথে সবার একত্রে লড়াই। নুরিন তার পুরো শক্তি খাটিয়ে সবাইকে বেশ ভালোভাবেই ডিফেন্ড করছে। প্রতি আঘাতে আগুনের স্ফুলঙ্গি বের হচ্ছে। এদিকে সালাম আর হাকিমও ছুটে আসতে লাগলো এই লড়াইয়ে যোগ দেওয়ার জন্য। সালাম আগে চলে গেলেও হাকিমের চোখ আটকে গেল ধ্বংসস্তূপের নিচে একটা হাত দেখা যাচ্ছে। হাকিম ধীর পায়ে এগিয়ে গেল সেখানে। হাতের আঙ্গুলের রিংটা দেখে বুঝতে আর বাকি রইল না এটা মারিয়া। হাকিম তাড়াতাড়ি করে ইট পাথরগুলো সরিয়ে মারিয়াকে বাইরে টেনে আনলো। হাকিম নিজের মারিয়াকে নজরের আওতায় নিয়ে আসলো। মারিয়ার গালে হালকা থাপ্পড় মেরে মেরে বলছে, মারিয়া চোখ খুলো, তুমি এখানে কেন? হাসপাতাল ছেড়ে সবাই তো চলে গিয়েছিল, তুমি এখানে কি করছিলে? চোখ খুলো। মারিয়া নিবু নিবু চোখে তাকালো। হাকিমকে দেখে কাঁপা কাঁপা গলে বলল, বাবা। এটা বলে মারিয়া তার জ্ঞান হারালো। হাকিম বিস্ময় চোখে তাকিয়ে বলল, বাবা? এদিকে সবাই একসাথে আক্রমণ করাতে নুরিন কুপকাত হতে লাগলো। একজনের আঘাত ঠেকাতে গেলে পেছন থেকে অন্যজন আঘাত করছে। নুরিন হিংস্র জন্তুর মতো হুঙ্কার দিচ্ছে। আইদ এক লাফে উড়ে গিয়ে তরবারি দিয়ে নুরিনের এক ডানা কেটে দিল। সাথে সাথে কথা উড়ে গিয়ে নুরিনের আরেক ডানা এক হাতে টেনে ছিঁড়ে ফেলল। নুরিন আর্তনাদ করে নিচের আছড়ে পড়ল। ভাসিলা এক লাফে গিয়ে নুরিনের ঘাড়ে কামড় দিয়ে বসল। নুরিন চিৎকার করে কোনো রকম ভাসিলাকে ছিটকে ফেলে দিল। নাভি তার আগুনের শিকল ছুঁড়ে নুরিনের গলায় পিছিয়ে এক টানে কাছে নিয়ে এসে গলায় পাড়া দিয়ে বলল, তোমার খেলা এখানেই শেষ। পেছন থেকে হুররাম এসে নাফিকে এক ধাক্কায় ফেলে একটা কাচের জার বের করে অদ্ভুত একটা মন্ত্র পড়ে নুরিনের মাথায় ধরে এক টানে রাবারের মতো কাচের জারের ভেতর ঢুকিয়ে তার ঢাকনা লাগিয়ে দিল। নাফি বলে উঠল, তাকে আমার কাছে দিয়ে দিন, তার বিচার আমি করব। হুররাম বলল, না, সে সেখানে ফিরে যাবে যেখান থেকে তাকে নিয়ে এসেছ তুমি। নাফি বলল, সে আমার অনেক বড় ক্ষতি করে ফেলেছে, আমি তাকে এত সহজে ছাড়ব না। তাকে আমার মনের প্রতিটা কষ্ট উপলব্ধি করাতে চাই। হুররাম বলল, না, আমি সেটা হতে দেব না, তার বিচার আমি করব আমার নিয়মে। এক ভুলে তুমি তোমার স্ত্রীকে হারিয়েছ, দ্বিতীয় কোনো ভুল করো না। এই মলম তুই তোর ওস্তাদকে বোঝা। সালাম থতমত খেয়ে বলল, আমার নাম মলম না, সালাম, আর আমি তাকে কি বোঝাবো? ওস্তাদ যেটা বলবে সেটাই ঠিক। হুররাম বলল, বাইদ, কথা। তালুসিলা, তোরা বোঝা নাওফিকে। আইদ রেগে বলল, কথার নাম ঠিকঠাক বললেও আমাকে আর বাসিলাকে তো খেয়ে দিলেন, আমরা কিছু বুঝতে পারবো না। নুরিন যে অপরাধ করেছে তার শাস্তি নাওফি দিবে, আপনি না। কথা বলল, না আইদ, হুররাম ঠিক বলছে, তার স্থান রংধনু দুনিয়া, হুররাম তাকে তার প্রাপ্য সাজা দিবে। নাওফি তুমি নিজেকে সামলাও, নুরিনকে মারলেই ফাতিহা ফিরে আসবে না। হুররাম বলল, আমি সেটা বলছি, নুরিন আমার আমানত, আমি তাকে নিয়ে যাচ্ছি। আর পাতিহাসকে তো নুরিন মারিনি, আজাজ মেরেছে, সে তার শাস্তি পেয়েছে। নাফি কর্কশ গলে বলল, পাতিহাস না, তার নাম ফাতিহা, উল্টাপাল্টা নাম বলেন। হুররাম বলল, সে যাই হোক, লড়াই শেষ হয়েছে, এবার সবাই নিজ নিজ কাজে ফিরে যাও। এই বলে হুররাম তার সেনাবাহিনী নিয়ে বিদ্যুৎ বেগে হাওয়ায় মিলে গেল। নাফি অনেক আহত, শুধু নাফি না, সবাই আহত, রক্তাক্ত। নাফি হাঁটু গেড়ে বসে পড়ল আকাশের দিকে তাকিয়ে। আইদের এসে কথাকে জড়িয়ে ধরল। ভাসিলার সালাম এক জায়গায় দাঁড়িয়ে আছে। সালাম আর চোখে ভাসিলার দিকে তাকালে ভাসিলা বলল, তোমার লগেরটা কই? দৃশ্য পরিবর্তন। 10 দিন পর নাফি দাঁড়িয়ে আছে ফাতিহার কবরের সামনে, মাথার সহ শরীরের বিভিন্ন স্থানে ব্যান্ডেজ করা। ব্যাকগ্রাউন্ডে নাফির কণ্ঠে শোনা যায়, এই পৃথিবীটা আমার জন্য সংকীর্ণ হয়ে আসছে ফাতিহা,
তোমরা সবাই আমাকে একা রেখে চলে গেলে। আমাকে ভালোবাসার মতো আর কেউ রইল না এই পৃথিবীতে। আমি এখন লক্ষ্যহীন এক বাজ পাখির মতো। উড়তে হবে জানি, কিন্তু কোথায় গিয়ে থামতে হবে তা জানা নেই। ভালো থেকেও পারে, এমনই হয় জানো, সবাই ভালো থাকতে চায় বলে চলে যায়, ভালো রাখার দায়িত্ব কেউ নিতে চায় না। আমার জীবনটা এমন কেন হলো বলতে পারো? নিজের রক্তের বাবা পেলাম না, যাকে বাবা হিসেবে পেলাম সেও তাড়াতাড়ি চলে গেল। আমার পিচ্চি বউটাকে আঁকড়ে বাঁচতে চেয়েছিলাম, সেও হারিয়ে গেল। এখন তুমিও। এই বলে নাওফি চোখের পানি মুছল। হঠাৎ পেছন থেকে কাঁধে কেউ হাত রেখে বলল, নাওফি। নাওফি পেছনে থেকে শুকনো একটা হাসি দিয়ে বলল, হাসি আন্টি। হাসিয়ে নাওফিকে পরম যত্নে বুকে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। নাওফি ঠিক বাচ্চাদের মতো হাসিয়ার বুকে মাথা রেখে চোখ বন্ধ করে রইল। এই যেন মায়ের কোলে তার সন্তান ঘুমিয়ে আছে। হাসিয়া বলে, এত কিছু হয়ে গেল, আমাকে একবারও ডাকলি না তুমি? নাফি বলল, আমি সবাইকে হারিয়ে ফেলেছি। এসবের ঝামেলায় যদি আপনিও হারিয়ে যান, চাঁদের পরি যদি আপনারও ক্ষতি করে ফেলে, তাহলে নিজেকে কিভাবে ক্ষমা করতাম? হাসিয়া বলল, বোকা ছেলে, আমার ক্ষতি করার মতো ক্ষমতা তার ছিল না। এখন তোমার লক্ষ্য কি? কি করবে? নাফি বলল, একটাই লক্ষ্য আমার, চিরনিদ্রা। হাসিয়া বলল, এখনো হয়তো তার সময় হয়নি, তোমাকে আমি কিছু জানাতে চাই। নাফি এবার চোখ খুলে বলল, কি সেটা? হাসিয়া বলল, আজাজের কৃতকর্মের সাজা পেয়েছে। তুমি কি জানো আজাজের একটা মেয়ে আছে, যে বছরের পর বছর ধরে তার বাবার ফেরার অপেক্ষায়? নাফি এবার অবাক হয়ে উঠে দাঁড়িয়ে বলল, আপনি কি সত্যি সত্যি বলছেন? হাসিয়া বলল, তুমি কি তার সাথে দেখা করতে চাও? দৃশ্য পরিবর্তন। একটা নীল পানির ঝিল, পানি থেকে হালকা বাষ্প উঠছে। ঝিলের পাড় ঘেঁষে লাল পাতার অদ্ভুত সুন্দর গাছপালা, হরেক রকম পাখালি উড়ে বেড়াচ্ছে সেখানে। ঝিলের পাড়ে খেলা করছে সমবয়সী কিছু বাচ্চা, তবে তাদের চেহারা অন্যরকম, দেখেই বোঝা যাচ্ছে তারা মানুষ নয়। একটা বাচ্চা মন খারাপ করে বসে আছে গাছতলায়, লাল রঙের চুল, কানগুলো স্বাভাবিকের চেয়ে বড়, নাকটা উঁচু এবং হাতে পায়ে 3টা করে আঙ্গুল তার। অন্যান্য বাচ্চারা তাকে বিরক্ত করছে বারবার একটা ফুটবলের মতো কিছু ছুঁড়ে মেরে। বাচ্চা মেয়েটা কাউকে কিছু বলছে না। হঠাৎ এক দুষ্ট বাচ্চা মেয়েটার দিকে বলে এর বদলে পাথর ছুঁড়ে মারল। পাথরটা ঠিক মেয়েটার মাথায় আঘাত করতে যাবে, মেয়েটার চোখ বন্ধ করে ফেলল ভয় পেয়ে, কিন্তু পাথরটা তাকে আঘাত করল না। মেয়েটা ধীরে ধীরে চোখ মেলে তাকিয়ে দেখল একটা মানুষের হাত পাথরটা ধরে ফেলেছে তার চোখের সামনে। মেয়েটা উপরে তাকিয়ে দেখল এ তো সত্যি সত্যি মানুষজাত। ভয় পেয়ে পিছিয়ে গিয়ে জিজ্ঞাসা করল, কে তুমি? সে সুন্দর করে হেসে বলল, আমার নাম ইমাম নাওফি, আমি তোমার বাবার বন্ধু। বাবার কথাটা শুনে মেয়েটা অনেক খুশি হয়ে বলল, বাবা এসেছে আমার? কোথায় বাবা? আমি বাবাকে দেখতে চাই। নাওফি মেয়েটার মাথায় হাত দিয়ে বলল, সে আসেনি, একটা জরুরি কাজে আটকে গিয়েছে, তবে খুব তাড়াতাড়ি চলে আসবে। মেয়েটার মনটা অনেকটা খারাপ হয়ে গেল, চোখ দিয়ে কালো তরল বের হয়ে আসতে লাগলো, হয়তো তাদের চোখের পানির রঙও কালো। নাফি তার চোখের পানি মুছে দিয়ে বলল, আমার সাথে যাবে তুমি? তোমার বাবা তোমাকে নিয়ে যেতে বলেছে। মেয়েটা আবার অনেক খুশি হয়ে বলল, সত্যি বলছো তুমি? নাফি মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল। পরবর্তী দৃশ্যে দেখা যায় নাফির হাত ধরে মেয়েটা হেঁটে যাচ্ছে। ব্যাকগ্রাউন্ডে শোনা যায়, তোমার নাম কি? আমার নাম অলিভা। প্রিয় ভিউয়ার্স, গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এরকম ধরনের আরও গল্প পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। এবং সামনে খুব দ্রুত আরও নতুন নতুন গল্প আপনাদের সামনে আমরা উপস্থাপন করব, তো এর জন্য আমাদের সাথেই থাকবেন। কণ্ঠে ছিলাম বরাবরের মতো আমি ইফতি, আর দেখা হবে পরবর্তী একটি গল্পে। ধন্যবাদ সবাইকে এত সময় দিয়ে গল্পটি শোনার জন্য।